ওকে, লেটস সি কত নাম্বার, 9 নাম্বার, তাই তো? দেখি 9 নাম্বার এমসিকিউ কি সমস্যা। এই যে, তো কি হয়েছে, a student used a falling sphere to determine the acceleration of free fall. ওকে, একটা স্ফিয়ার এরকম, ওয়াও ওয়াও ওয়াও, ঠিক আছে। এইখানে যে 9 নাম্বার প্রবলেম আছে এটা দেখায় নি, দেন তোমার অক্টোবর 18 যাচ্ছে, মানে মাতাল হয়ে মেয়েটা যে কি হয়েছে। আচ্ছা, অ্যাসেলারেশন অফ ফ্রি ফল বের করতে চাই, বুঝছো নাবিল? তো তাহলে সে এখন ক্যামেরা দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট এরকম ফ্ল্যাশ দিয়ে এরকম ছবি তুলবে, পজিশন গুলা দেখে দেখে সে বুঝবে আর কি কি হচ্ছে। তো এখন দেখো, a camera produced images of sphere at a constant time interval as it fell. The positions of the sphere in the first two images are shown. এক নাম্বার ইমেজ এখানে, সেকেন্ড ইমেজটা এখানে, তো তার মানে ফার্স্ট সেকেন্ডে এরকম ডিসটেন্স কভার করছে। এখন বলতেছে যে সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজটা কোথায় হবে, বলতেছে ইমেজ 1 shows the sphere's position at the instant it was released. তো তার মানে এখানে ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, দেন যত নিচে নামতেছে তত কি তার ভেলোসিটি বাড়বে না নাবিল? হ্যাঁ ভাই, অ্যাক্সেলারেট করতেছে তো ভেলোসিটি বাড়ার কথা। সো অ্যাসেলারেট করলে ভেলোসিটি বাড়বে। তো এখন দেখো, ফার্স্ট সেকেন্ডে যতটুকু ভেলোসিটি ছিল, সেকেন্ড সেকেন্ডে তার ভেলোসিটিটা কি হবে, আগের থেকে বেশি হবে নাকি? তো এখন হ্যাঁ ভাই, আগের থেকে বেশি হলে এখানে মধ্যে কাজটা দেখো, তোমাদের ও লেভেলসে থাকতে সময় এমন একটা কোশ্চেন দেখছিলাম, মনে আছে? কেমন কোশ্চেন, যে চ্যাপ্টার 1 এর এক্সারসাইজ কোশ্চেনে একটা গাড়ি থেকে তেল পড়তেছে, ড্রপ ড্রপ করে করে এরকম তেল পড়তেছে, তেলের ড্রপ গুলা সবগুলা হলো ইকুয়ালি সেপারেটেড। তো এটা দেখে কি বুঝছিলাম আমরা, গাড়িটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে নাকি, যে প্রতি ড্রপ একটা সার্টেন টাইম পর পরে পরে, তো তখন কি হচ্ছে, গাড়িটা যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে সো তাহলে ড্রপ গুলার পজিশন গুলো এমন হবে। দেন কোয়েশ্চেন নাম্বার 17 ছিল চ্যাপ্টার 1 এর এক্সারসাইজে, ওখানের মধ্যে কি প্রথম ড্রপ এখানে, সেকেন্ড ড্রপ এখানে, থার্ড ড্রপ আরেকটু দূরে, ফোর্থ ড্রপের ওটা কি হয়েছে, আর এরকম সেপারেশন বাড়তেছে। তো সেপারেশন বাড়া দেখে তখন আমরা কি বুঝছিলাম, গাড়িটার স্পিডে কি আসতেছে, চেঞ্জ আসতেছে। প্রথমে স্পিড কম ছিল, তো এর জন্য the ink drops or the oil drops were closer together. যত ভেলোসিটি বাড়তেছে তত কি হবে, the separation between them will increase, তাই তো? এটা বুঝতে পারছো কি বললাম? তো এখন দেখো, তো তাহলে পজিশন পি তো হইতে পারবে না, বিকজ ফার্স্ট সেকেন্ডে এতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে, সেকেন্ড সেকেন্ডে কি করতে হবে, ডিসটেন্সটা ডাবল হবে না, যে ডিসটেন্সটা এখানের জন্য আমাদের কি করবে, ইনক্রিজ করবে নাকি? তো পজিশন পি যে হবে না, এটা তো বুঝতে পারছো রাইট? হ্যাঁ এটা বুঝতে পারছি। আচ্ছা, তো এখন তাহলে তোমার অ্যানসার কি দিছিল, আমার স্কিমে কি দিছে? আমি কিউ দিছিলাম, অ্যানসার মার্ক স্কিমে 8 দেওয়া। 8 দেওয়া, আচ্ছা। তো তুমি কিউ দিছিলে, অ্যানসারে 8 দেওয়া, তো এখন এই জিনিসটা কেন, তাই না? তো এখন ব্যাপারটা খেয়াল করো, যে আমাদের ডিসপ্লেসমেন্টের সাথে টাইমের রিলেশনশিপটা কেমন, লেটস সি। যে h ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার্ড, u 0 ছিল, তো তাহলে এটা 0, তো h ইজ ইকুয়াল টু কি, হাফ gt স্কয়ার্ড। ওকে, এখন দেখো হাফ আর জি এই দুটা কি কনস্ট্যান্ট, কখনো চেঞ্জ হবে না, তো তাহলে h ইজ প্রপোর্শনাল টু t স্কয়ার। তো টাইম যখন নাকি 1, ডিসটেন্স হলো এইটা, টাইম যখন নাকি 2 হবে, ডিসটেন্সটা কি হবে, 2 এর স্কয়ার, মানে 4 টাইমস হবে না নাকি? হ্যাঁ ভাইয়া। সো তাহলে 4 টাইমস দা ডিসটেন্স মানে কি, এটা 1 টাইমস, এটা 2, এটা 3, এটা 4 টাইমস, তো তার মানে 2 সেকেন্ড পরে সে কোথায় আসবে, আরে আসবে, বুঝছি। আরে আসবে, বুঝতে পারছো? এটা হলো টি স্কয়ারের রিলেশনশিপটার জন্য এরকম হয়েছে। ওকে, আচ্ছা এই জায়গায় একটা কথা বলা যায়, লাইক ওই যে টোয়াইস আর ডাবল এর মধ্যে কি লাইক ডিফারেন্স আছে আমাদের? টুয়াইস আর ডাবলের মধ্যে ডিফারেন্স না, একই জিনিস। এখন এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে আমরা একদম ফার্স্ট সেকেন্ড থেকে আমরা যে এটা ইউজ করতে চাই, নাবিল দেখো এটা কিন্তু খুবই সেনসিটিভ একটা জিনিস, অনেকজনে এই জিনিসটা একটু ভুল বুঝে। ব্যাপারটা দেখো, h প্রপোর্শনাল টু t স্কয়ার, এটা কখন পসিবল,
ইউ যদি 0 হয় নাকি, তো অনেকজনই এমন একটা ভুল করে, তারা কি করে, তারা ফার্স্ট এর পজিশনের জন্য এতটুকু আসলো, দেন তারা ভাবে যে ইমেজ 2 এর থেকে আমি কনসিডার করা শুরু করি। তো ইমেজ 2 এর থেকে কনসিডার করলে পরে তো তুমি ভুল করবা। কেন ভুল করবা? বিকজ তখন ইমেজ, আর ইউ জিরো থাকে না। তখন তো আর ইউ তো 0 নাই, তাই না? এইটাই। তো তাহলে ইউ 0 থেকে শুরু করে টাইম ডাবল হইলে ডিসটেন্সটা কি হবে? 4 টাইমস হবে। তো 4 টাইমস ডিসটেন্সটা কত? ইমেজ 1 থেকে 4 টাইমস দা ডিসটেন্স হলে আর পর্যন্ত যায়। সো এর জন্য পজিশনটা হবে কি আর। বুঝতে পারছো? সো এটা হলো আমাদের মেইন একটা ট্রিক, আর তারা যে এই ভুলটা স্টুডেন্টদের মধ্যে ধরতে চাইছে, এটা হলো ট্র্যাপটা, যে যারা নাকি ওরকম সেকেন্ড ইমেজ থেকে কনসিডার করা শুরু করবে, অনেকজনই অ্যান্সার দেবে এস, অনেকজনই অ্যান্সার দেবে কিউ, পি দিবে না, ওইটা অনেকজনই বুঝতে পারে, কিন্তু আর যারা নাকি অ্যাকচুয়ালি বুঝে এই ম্যাথটা করবে তারাই পারবে। বুঝতে পারছো নাবিল? বুঝি ভাই। ওকে। সো তাহলে মে 19 এ প্রবলেম আছে, অক্টোবর 18 এ প্রবলেম আছে। অক্টোবর 18 তো আমাদের ইয়েতেই ছিল, তাই না? অক্টোবর 18 তো আমাদের বুকলেটের মধ্যে ছিল না? আমাদের বুকলেটের মধ্যে অক্টোবর 18 আছে। তো দেখি অক্টোবর 18 এ কত নাম্বার, সাইমা? অক্টোবর 18 এর কত নাম্বার কোয়েশ্চেন? 13 অক্টোবর 18 এর 13। টপিকটা কি? এটা তো আমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার থেকে যাবো, তো তাহলে এটা টপিকটা বললে পরে ইজিলি যাইতে পারবো। কিসের উপর কোয়েশ্চেনটা? আচ্ছা, পেয়ে গেছে। অক্টোবর 18 কোয়েশ্চেন নাম্বার 13, 1A ফোর্স, 58 নাম্বার কোয়েশ্চেন। ওকে। One A force, 58 number question. এটা ক্রেনেরটা, সাইমা, এই কোশ্চেন। আচ্ছা, তো এখন এই কোশ্চেনে কি পুরাটাই ফার্স্ট থেকে নাকি কোনো পার্টে? আচ্ছা, ফার্স্ট থেকে, সমস্যা নাই। তো দেখি কোশ্চেনটা আমরা পড়ি, সবাই একটু ভালো মতো খেয়াল করো। A crane is used to remove an object from the bottom of a lake. যে লেকের নিচে কোন একটা মনে করো ড্রাম পড়ে আছে, তো এরকম ড্রামটা ওর ওই সিলিন্ডারটা তুলে কি করবে, অন্য জায়গায় ডিসপোজ করবে, বিকজ ওয়াটারে পলিউশন করতে পারে অর সামথিং, যাই হোক না কেন রিমুভ করবে, দ্যাটস ইট। এখন কাজটা কি? The object is a cylinder of height h, okay, and the depth of the lake is d, capital D. এটা as shown in figure 1. Okay. The cylinder is moved vertically through the water at a slow and steady speed. আচ্ছা, ঠিক আছে। তো সিলিন্ডারটাকে ওয়াটারের ভিতর দিয়ে মুভ করানো হচ্ছে একটা স্লো এন্ড স্টেডি স্পিডে। The cylinder comes to rest in a position where it is completely above the surface of the water. পানির একদম উপরে তোলার পরে দেন কি করছে, তাকে রেস্টে আনছে। এতক্ষণ নিচে তাকে টেনে 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 উপরে তুললো, সারফেস অফ দ্য ওয়াটারের উপরে তোলার পরে দেন তাকে থামাইছে, as shown in figure 2. The diagrams are not to scale, যে ডায়াগ্রাম দেখে ধারণা করতে মানা করছে যে হাইট এতটুকু, তো তার মানে ডেপথ হাইটের রেসপেক্টে কত কি বলছে, এটা স্কেল ওয়াইজ আঁকা নাই, জাস্ট শো করার জন্য। ওকে। এখন বলতেছে the graph shows how the tension in the cable varies with distance as the cylinder is lifted from the bottom of the lake to the position in figure 2. তো তাহলে টেনশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো। তো প্রথমে টেনশনটা কি, ফার্স্ট অফ অল খেয়াল করো, টেনশনের এই এক্সপ্লেনেশনটা খুবই সোজা। এখানের মধ্যে কাজটা কি, প্রথমে সে যখন নাকি পানির নিচে আছে সাইমা, তার উপর একটা আপথ্রাস্ট ফোর্স কাজ করতেছে না সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে? তার ওয়েট তো আছে, ইয়েস, ইট হ্যাজ আ ওয়েট ইন দা ডাউনওয়ার্ড ডিরেকশন, দ্যাটস ভেরি গুড, ওয়েট আছে, কিন্তু তার একটা কি আছে, অল্প হলেও একটা আপথ্রাস্ট ফোর্স কাজ করতেছে, তাই না?
তো আপথ্রাস্ট আছে উপরের দিকে এন্ড বাকি ফোর্সটা কি টেনশন, যার জন্য সে উপরে যাচ্ছে। তবে ড্র্যাগ এর কথা বলতে পারো যে স্লো স্পিডে যাচ্ছে, তো এর জন্য ড্র্যাগটাকে আমরা নেগলিজিবল ধরে নিচ্ছি। ওকে সাইমা, এখন দেখো যতই উপরে তুলুক এতটুকু পর্যন্ত, যে মনে করো আমি এখানে মাঝে একটা ডায়াগ্রাম আঁকি, এই সিলিন্ডারটা এতটুকু যখন আছে, যে একদম বটম থেকে শুরু করে এই পজিশন পর্যন্ত আপথ্রাস্টটা কি যা ছিল তাই আছে, তাই না সাইমা? বিকজ দ্য হোল অবজেক্ট ইজ উইদিন দ্য ওয়াটার, তার মানে the whole volume of the object is doing what? The whole volume of the object is actually displacing the water. তো তার মানে তখন পর্যন্ত আপথ্রাস্টটা ফিক্সড। এখন দেখো কি হয়, এতক্ষণ কি আপথ্রাস্টটা টেনশনটাকে হেল্প করতেছিল, তাই না, অবজেক্টটাকে উপরে তুলতে। এখন অবজেক্টটা যত নাকি পানির থেকে উপরে উঠবে, হ্যাঁ, অবজেক্টটা যত এরকম পানির থেকে উপরে উঠবে তত কি হইতেছে, আপথ্রাস্টের ভ্যালু বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। এখানে আপথ্রাস্টের ভ্যালু আসলে কমবে, বুঝছো, সে তো আগে পুরাটা ভিতরে ছিল, তো না তখন তো কি আপথ্রাস্ট বলতিছে ছিল ম্যাক্সিমাম। টেনশন বাড়তেছে, টেনশন বাড়বে। ওইটাই। তো তাহলে এখানে মধ্যে টেনশন আর আপথ্রাস্ট মিলে তো ওয়েটার সমান হবে, তো তার মানে যত পানির উপরে তুলতেছে আপথ্রাস্ট যেহেতু কমে যায়, তো তার মানে ওইটাকে ব্যালেন্স করার জন্য কি করা লাগবে, টেনশনটাকে বাড়তে হবে নাকি। সো এটা হলো মেইন কথা। তো এখন হোয়াট উইল হ্যাপেন, ওকে লামিয়া, এগুলা তো আমরা যাব জেন 19, 15, 16 আর কি বলে 15, 17 আর রিক্তের মে 19, 4 and 9 সবগুলো আমরা দেখতেছি। তো তাহলে কি করবে, the whole height of the সিলিন্ডারের টোটাল যে হাইট আছে, হোল হাইট অফ দ্য সিলিন্ডার উইল বি হোয়াট, ইভেন্চুয়ালি লিফটেড আপ, এন্ড যত উপরে তুলবে আস্তে আস্তে টেনশন বাড়বে আর আপথ্রাস্ট কমতে থাকবে, এন্ড পুরোপুরি সারফেসে নিয়ে আসলে মানে কি এয়ারে নিয়ে আসলে তখন আপথ্রাস্ট হয়ে যাবে জিরো, দ্য হোল টেনশন উইল বি ইউজড আপ টু ডু হোয়াট, টু ব্যালেন্স দ্য ওয়েট। এখন আমাদেরকে এখানে কি বলতেছে, দেখ টেনশন ইন দ্য কেবল প্রথমে কম, যে পানির নিচে কম 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 কম, এই জায়গাটায় কি জাস্ট ওয়েন, ওই যে জাস্ট পানির নিচে আছে সিলিন্ডারটা ওরকম জায়গায়, দেন যত উপরে তুলতেছে তত কি হইতেছে, যত উপরে তুলতেছে তত আপথ্রাস্ট কমতেছে, তো এর জন্য টেনশন বাড়তেছে, আপথ্রাস্ট কমতেছে টেনশন বাড়তেছে। দেন এই যে পুরাটা সিলিন্ডার পানি থেকে বের হয়ে আসলো, এখন কি টেনশনটা ম্যাক্সিমাম, এই টেনশনটা কার সমান, ওয়েট অফ দা সিলিন্ডারের সমান। তো এখন বলছে যে ডিসটেন্স দুইটা, ডিসটেন্স পি আর ডিসটেন্স কিউ, এই দুইটা তাদের মধ্যে ডিফারেন্সটা কি হবে, স্টেট দ্য এক্সপ্রেশনস ফর দ্য ডিসটেন্সেস। তো এখন দেখো তো ডিসটেন্স পিটা কোনটা সাইমা, ডিসটেন্স পিটা কোনটা, দেখো এইটুকু আসা পর্যন্ত কি ডিসটেন্স পি নাকি। তো তাহলে দিস টপ পজিশন, খেয়াল করো, দিস টপ পজিশন উইল গো আপ টু দিস, তো তাহলে এই ডিসটেন্সটা কি ডিসটেন্স পি নাকি সাইমা। হ্যাঁ বুঝছি। তো তাহলে এটা কি হবে, ক্যাপিটাল ডি মাইনাস এইচ, তাই তো, ক্যাপিটাল ডি মাইনাস এইচ। আর হোয়াট উইল বি কিউ, কিউটা হলো পুরোপুরি যখন নাকি পানি থেকে বের হয়ে আসছে, তো এটা হলো এইচ। তো তাহলে ডি মাইনাস এইচ প্লাস এইচ মানে কত, শুধু ডি, তাই না, এইটা তো অ্যান্সার নাকি। ডিসটেন্স কিউটা কি হবে, শুধু ডি হবে না সাইমা। শুধু ডি কেন, শুধু ডি কেন, আচ্ছা দেখো এইখান থেকে আমরা ধরতেছি, বুঝছো, এই যে এই জায়গা থেকে এই যে ব্রোকেন যে লাইনটা আঁকলাম না, এখান থেকে ধরতেছে। ওকে, এখন দেখো প্রথমে পি এর জন্য তো বুঝছো পি পজিশনটা হলো এইটা নাকি, যে জাস্ট পানি থেকে বের হওয়ার আগে। এখন কিউ, কিউটা কোনটা, যখন নাকি টেনশনটা জাস্ট ম্যাক্সিমাম হইছে, তো তার মানে কি সিলিন্ডারটা পুরাপুরি পানির থেকে বের হইছে। এখন সিলিন্ডারের হাইট হলো এইচ আর এতটুকু হলো ডি মাইনাস এইচ, তো তাহলে এই ডিসটেন্সটা কি কিউ, তো কিউ ইজ ইকুয়াল টু হোয়াট, ডি মাইনাস এইচ প্লাস এইচ, তার মানে শুধু ডি। এটা না অ্যান্সার নাকি।
মার্কস কি এটা লেখা? হ্যাঁ 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 বুঝছি এখন পুরোটা। ওকে, সো এখন বলতেছে এক্সপ্লেন দ্য শেপ অফ দ্য গ্রাফ। তো এতক্ষণ যে জিনিসটা এক্সপ্লেন করছে ওখানের মধ্যে থেকে পারার কথা। হ্যাঁ বুঝছি, এটা বুঝছি। ওকে, সো তাহলে এটা গেল তোমার আর্মি অফ প্রবলেমস নাকি? এতগুলা প্রবলেম জমা রাখছো। আরে না, মাত্র একটা ইয়ার দেখালাম, আরো ইয়ার আছে তো। আচ্ছা ঠিক আছে, সো এখন মে 19 এ যাই, রিক্তির প্রবলেম। লেটস সি মে 19 এনএইচ পেপার থেকে থাকার কথা। ভাইয়া ওই যে এমসিকিউ তে গেলে হবে চ্যাপ্টার ওয়াইজ। আচ্ছা, কত নাম্বার পেজ? আচ্ছা, এটা তো চ্যাপ্টার ওয়াইজ এর এমসিকিউ, তো ইয়ার তো লেখাই আছে। মে 19 এই তো আমাদের মে 19 এর 4 আর 9। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 4, এটা তো মনে হয় তোমাদেরকে পড়াইছিলাম, ঠিক আছে সমস্যা নাই। তো এখন এখানে দেখো, a spring is stretched by force F। আচ্ছা, এখন স্প্রিংটা দেখো আরেকটা স্প্রিং এর এন্ডে লাগানো। তো তাহলে ওভারঅল কে এর ভ্যালু যে আমরা বের করি কিভাবে হয়, দুইটা স্প্রিং যদি সিরিজে থাকে তো কেমন হয় ওই ব্যাপারগুলো আমরা বের করতে পারি, এটা দেখাইতেছি, সমস্যা নাই। the energy stored in the spring is E। তো একটা স্প্রিং যখন নাকি ফোর্স F পাচ্ছিল তখন এনার্জির ভ্যালুটা হলো E, যে E is equal to half into force into extension, or ফোর্সের জায়গায় কি লেখা যায়, K delta X। তো তার মানে এনার্জি is equal to this। এটা লিখলে তো কোনো সমস্যা নেই, আছে? তো প্রথমটার জন্য এনার্জি হলো এইটা। নাও সি হোয়াট হ্যাপেন্স, the spring is connected, কি হলো কালিয়া সময়টা। আচ্ছা, তো এখন কি বলতেছে, the spring is connected to an identical second spring, the combination is stressed by the same force। তো ফোর্স সেম পাচ্ছে, তাদের জন্য এক্সটেনশনটা কি হবে, দুইটা স্প্রিং যদি সিরিজে থাকে তো তাহলে তাদের ওভারঅল স্টিফনেসটা কি হয়, ইফেক্টিভ স্টিফনেসটা কি হবে? এরকম করছিলাম না আমরা, রিক্তি মনে আছে ইফেক্টিভ স্টিফনেস কিভাবে বের করে? হ্যাঁ ভাইয়া। তাহলে এটার জন্য ইফেক্টিভ স্টিফনেসটা যদি বের করো তো আসবে কি হাফ। তো স্টিফনেস যদি হাফ হয় তো তাহলে এক্সটেনশনটা কি হবে বলো তো, ডাবল হয়ে যাবে না? হ্যাঁ। সো ফর দ্য সেম ফোর্স স্টিফনেস যদি হাফ হয় এক্সটেনশন হবে ডাবল। সো নতুন এক্সটেনশনটা হবে টুয়াইস দ্য এক্সটেনশন অফ দ্য অরিজিনাল। তো তাহলে এটার জন্য নিউ এনার্জি will be equal to what, half into effective stiffness or effective spring constant into half into k by 2। এখন 2 এর স্কয়ার করলে কত হবে, 4 নাকি? 2x 2 ডেল্টা x স্কয়ার, তো তার মানে 4 ডেল্টা x স্কয়ার, তাই তো? তো তাহলে দেখো এই 2, তো তাহলে কি আসে 2 into half into k delta x squared, এটা লেখা যায় রিক্তি? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এটা কি 2 কি বলে হাফ k delta x square, এটা হলো E আর এটার সাথে হলো 2। তো তার মানে এনার্জিটা কত টাইম স্টোর করবে, 2 টাইমস নাকি? এটা করতে পারো একটা কাজ, অর আরো ইজি ওয়ে কি, হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন ধরলা। তো এখন ফোর্স সেম আছে, যেহেতু
সিরিজে কানেক্ট করা তো এক্সটেনশন ডাবল হবে, তো এক্সটেনশন ডাবল হলে ডাবল দ্য এনার্জি স্টোর করবে, এইভাবে করেও বলতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 4 গেল, না কোশ্চেন নাম্বার 9। ওকে, কোশ্চেন নাম্বার 9 এর এখানের জন্য দেখো, এখানে আমাদের এলিমিনেশন মেথড দিয়ে করবো, বুঝছো? এলিমিনেশন মেথডের ব্যাপারটা কেমন। আচ্ছা, আমাদের অ্যারো গুলা একটা ভেক্টর কোয়ান্টিটিকে আমরা যে একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা দিয়ে আমাদের কি আসে? অ্যারো লেন্থ যত বড় হবে, হ্যাঁ, অ্যারো লেন্থ যত বড় হবে তত কি হয়? ফোর্সের ভ্যালুটা বেশি। অ্যারো লেন্থ যত ছোট হবে ফোর্সের ভ্যালু তত কম। আর অ্যারো ডিরেকশন থেকে ডিরেকশন অফ দ্য ফোর্স পাই। দ্যাটস ভেরি গুড। এখন দেখো, এখন এই যে শেলফটা আছে, ব্যাপারটা কিভাবে কাজ করতেছে? কতগুলো শেলফ ওরকম রান্না করে দেখো যে ওরকম শেলফিং করা যে জিনিসটা কি থাকে, যে মনে করো এরকম উল্টায় রাখা যায় শেলফ গুলাকে। তো যখন নাকি তুমি শেলফটাকে শোয়াবা, ঠিক আছে, শেলফটাকে যখন নাকি এরকম হরাইজন্টালি প্লেস করবা, তো তখন এমন করো, শেলফটা এমন হরাইজন্টালি থেকে যে এই এই যে একটা হিঞ্জ পয়েন্ট, এই পয়েন্টের অ্যাবাউটে মুভ করে আর কি। আর এদিকে আছে কি, এদিকে একটা ওয়্যার দিয়ে সাপোর্ট করা। তো ওয়্যারের কাজটা কি হবে? এদিকে একটা টেনশন কাজ করবে, যেটা কি করবে? এই ওয়েট অফ দা শেলফকে সাপোর্ট করবে নাকি? টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা ওয়েটের সমান হবে, আর টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা কি করবে? টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা এই যে কন্টাক্ট পয়েন্ট আছে না, কন্টাক্ট পয়েন্টের এখান থেকে কি পাবে? একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স পাবে না রিক্তি? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ওই জিনিসটা, তো এখন দেখো প্রথমে এ নাম্বার দেখি, টেনশনের অ্যারো আর ওয়েটের অ্যারো লেন্থ সমান। তো এই জিনিসটাকে আসলে জাস্টিফাই, টেনশনের তো ওয়েটের থেকে বড় হইতে হবে, অর এলস টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি ওয়েটটাকে ব্যালেন্স করতে পারবে? যে মনে করো একটা 10 নিউটন এদিকে, একটা 10 নিউটন এদিকে। তো এখন এদিকে যাই ডিগ্রি তুমি বলো না কেন, 30 ডিগ্রি অর এনিথিং, তো এখন 10 cos 30 সে কি 10 এর সমান হবে? কখনোই না। তো তাহলে এটা আমাদের কি করা লাগবে? তো এখানের মধ্যে আমাদের কাজটা কি? টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা ওয়েটকে ব্যালেন্স করার জন্য হোয়াট মাস্ট হ্যাপেন? দ্য টেনশন মাস্ট বি লার্জার দ্যান দ্য ওয়েট, যেটা এখানে নাই। তো তাহলে এটা বাদ। দেন নাম্বার 2 এর এখানের মধ্যেও টেনশন আর ওয়েট, টেনশনটাকে ইভেন ওয়েটের সমান দেখাইছে আবার, তো এটাও বাদ। এখানের জন্য কি করছে? টেনশনটাকে ওয়েটের থেকে ছোট মনে হইতেছে বা সমান আসছে, তো এগুলো প্রত্যেকটাই বাদ। আমাদের জাস্টিফাইড তাহলে কোনটা? দেখো এইটা। কেন? এইখানে টেনশনের অ্যারোটা কি ওয়েটের থেকে বড়, তো তাহলে যে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টের অ্যারোটা ওয়েটের সমান, আর টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা কি করবে? এটাকে ব্যালেন্স করবে, তাই না? তো তাহলে ইভেন্চুয়ালি সিস্টেমটা কিসে থাকবে? ইকুইলিব্রিয়ামে থাকবে। তো তোমার যে জিনিসটা খোঁজা লাগবে, যে কোন ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আমাদের সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে আর কোথায় টেনশনটা ওয়েটার থেকে বড় আছে, এই ব্যাপারটা বুঝতে পারছো? তো এর জন্য এখানের জন্য আমাদের অ্যানসারটা হবে সি। ওরকম ভাইয়া ওই নরমাল রিঅ্যাকশন, যে ওই অ্যারোটা ব্যাকওয়ার্ডে কেন? এই যে নরমাল রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড কেন, এটা নাকি নিচে কেন? না মানে ওই যে হিঞ্জ, হ্যাঁ এটা নিচের দিকে কেন, আর পিছেই বা কেন? সামনে হওয়া উচিত না? সামনে না তো, দেখো ওয়ালটা এটা না, এটা হলো ওয়াল, তো ওয়ালের সাথে নরমাল রিঅ্যাকশনটা তো এইদিকে পাবে না শেলফটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর নিচে কেন? আর নিচে কেন, এই জিনিসটা কি যে পুরাপুরি আসলে হরাইজন্টালি ধরে রাখতে পারে না, সে একটু পাকায় থাকে, বুঝছো? যে শেলফটা ওই ওয়্যার দিয়ে, যে ওইটার সাপোর্ট দিয়ে যত এরকম থাকুক, সে কি করে এরকম একটু বাঁকায় থাকে, তো এটার জন্য এরকম একটু স্লাইটলি টিল্টেড ডাউনওয়ার্ডস একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স আসে, বুঝছো? সে যে ওয়ালের সাথে যে লেগে থাকবে, এটার জন্য এমন একটা ডিরেকশনে নরমাল রিঅ্যাকশন ফোর্স আসে, বুঝছো? এর জন্য একটু নিচের দিকে। ওকে, হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এখন লামিয়ার জেন 19 কোশ্চেন নাম্বার
15 আর 17, ওকে Jan 19 দেখি, সরি আচ্ছা, তো Jan 19 এর কোশ্চেন নাম্বার 15। 15 এ কি পুরোটা লামিয়া নাকি কোনো পার্টে? আচ্ছা ঠিক আছে, পুরোটাই দেখাই, করি এখানে। আচ্ছা, তো এখন এখানে কি বলতেছে, স্টুডেন্ট ইউজেস আ ফ্রিকশন ফ্রি ট্রলি, তো তার মানে ওটা তো কোনো ফ্রিকশন নাই, এন্ড আ র‍্যাম্প টু ইনভেস্টিগেট মোশন। আচ্ছা ঠিক আছে, তো তাহলে একটা ট্রলি আর একটা র‍্যাম্প দিয়ে সে এরকম কি করতেছে, একটা এক্সপেরিমেন্ট করবে, মোশন দেখবে আর কি, ভেলোসিটি টাইমের সাথে কিভাবে চেঞ্জ হয়। The mass of the trolley is 0.10 kg, তো mass জানি, that's very good. The student releases the trolley from rest, তো তার মানে initial velocity 0, so it moves down the slope or down the ramp, যেটাই হোক, and then continues along a horizontal surface। তো ব্যাপারটা হলো এরকম, এই হলো র্যাম্প, তো তাহলে কি করবে, ট্রলিটা, এই যে মনে করো ট্রলি, চাকাগুলা বাতাসে ভাসতেছে এমন আছে। আচ্ছা, এখন এখানে কি করতেছে, র্যাম্পের এই সার্টেন একটা পজিশন থেকে ছাড়বে, তো যত নিচে নামবে তত কি করবে লামিয়া, যত নিচে নামবে তত সে ওয়েটের একটা কম্পোনেন্টের জন্য সে অ্যাসেলারেট করবে না ডাউনওয়ার্ডস। সো এই যে ওয়েটের একটা কম্পোনেন্টের জন্য সে ডাউনওয়ার্ড অ্যাসেলারেট করতেছে, তো এর জন্য তার ভেলোসিটিটা বাড়তেছে। দেন যখন নাকি সে ফ্ল্যাট সারফেসে চলে আসলো, এখানে যখন চলে আসছে তখন কি, এতক্ষণ ধরে যে ভেলোসিটিটা গেইন করলো ডাউন দা স্লোপ নামতে সময়, ওই ভেলোসিটি নিয়ে সে কন্টিনিউ করবে, এই জায়গায় সে ওই কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে কন্টিনিউ করতেছে। তো আমাদেরকে একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে, তো এখানে আমাদের সবচেয়ে ইজি একটা কোশ্চেন বলছে যে শো দ্যাট দ্য অ্যাসেলারেশন অফ দ্য ট্রলি অন দ্য র‍্যাম্প ইজ অ্যাবাউট 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তাহলে আমরা কি জানি, ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়, অ্যাসেলারেশন দেয়, তাই না লামিয়া? তো তাহলে এখানে থেকে আমরা, জি ভাইয়া, এখানে থেকে আমরা গ্রেডিয়েন্টটা বের করি। সো লেটস সি, এই টাইমের ভ্যালুটা কত, 0.54, তাই না? আর এটা কত, তো হলো 2.4। তো তাহলে 2.4 acceleration is equal to 2.4 minus 0 divided by 0.54 minus 0, এটা করলে পরে কত আসে, 4.44। 4.44। এটাকে লিখবো কত, যত সিগনিফিক্যান্ট ফিগারে শো করতে বলে তার থেকে কি করি আমরা, ওয়ান সিগনিফিক্যান্ট ফিগার বেশি দেই। এক্সেলেন্ট, 4.4। তাহলে 4.4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা গেল প্রথম কোশ্চেন, এ নাম্বার। নাও লেটস সি, বি নাম্বারে বলতেছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ দ্য র‍্যাম্প টু দ্য হরাইজন্টাল। অ্যাঙ্গেল কিভাবে বের করব, দেখো এই যে ট্রলিটা নামবে, তার ওয়েট এইদিকে, নরমাল রিঅ্যাকশন ফোর্স এইদিকে, তার অ্যাঙ্গেল কত জানি না, এটাই বের করতে হবে। সো দেখো, তো W cos theta is equal to normal reaction force, এটা দিয়ে আমার কোনো কাজ নাই। আমার কাজটা কোথায়, আমার কাজটা হলো ডাউন দা স্লোপ যে যাচ্ছে, যে W sin theta। W sin theta টা কি, আনব্যালেন্সড ফোর্স না, যে আনব্যালেন্সড ফোর্সের জন্য অ্যাসেলারেশনটা হচ্ছে নাকি? জি ভাইয়া। তো তাহলে W sin theta is equal to ma, তো এখন W মানে কি, mg, তাহলে mg sin theta is equal to ma, mm কাটাকাটি, তো তাহলে sin theta is equal to what, a by g, তো তাহলে theta is equal to what, sin inverse a by g। a কত, ফার্স্ট পার্টে বের করে আসলি 4.4, g কত 9.81, তো তাহলে এখানে থেকে অ্যাঙ্গেলটা পাবো না? জি ভাইয়া। তো তাহলে অ্যাঙ্গেলটা কত আসে, এটা কত, 26.6। 26.6 ডিগ্রি। তো এখন এখানে আমাদের গিভেন ইনফরমেশন কততে আছে, টু সিগনিফিক্যান্ট ফিগার, তো এটাকে আমরা
27 ডিগ্রি বলতে পারি, বা এটাও তারা রাখতে পারে। দেখি 15 না, দেখে তো আমার দিছে। Let's see. এই যে 27 ইভেন্চুয়ালি আমাদের টু সিগনিফিক্যান্ট ফিগারে দিব আর কি। ওকে, তো তাহলে 26.6 টাকে কি লিখবো? টু সিগনিফিক্যান্ট ফিগারে লিখলে 27 ডিগ্রি। ওকে, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, এরপরে আমরা যাই। ক্যালকুলেট দ্য টাইম ইট টেকস ফর দ্য ট্রলি টু মুভ ডাউন আ ডিসটেন্স অফ এত। সো তাহলে টাইম কতটুকু লাগতেছে ওটা বের করতে বললো। সো তাহলে এটা কিভাবে করব? s equal to ut plus half at squared, distance জানি 0.74, ইনিশিয়াল ভেলোসিটি 0, তো এটা লেখার দরকার নাই। তো হাফ ইনটু 4.4 যেটা হলো অ্যাসেলারেশনের রেট, আর টাইম জানি না, টাইমটা বের করব। তো টাইমটা কত আসে? 0.74 ইনটু 2 ডিভাইডেড বাই 4.4, ওইটা রুট ওভার। জিরো 0.58। তাহলে টাইমটা আসে কত? 0.58 আসলো। 0.58 সেকেন্ড। আচ্ছা, এরপরে কি? ডি নাম্বারে at time t is equal to 0.70 seconds, the trolley moves onto a piece of horizontal sponge. যে 0.70 সেকেন্ডের পরে যে এতক্ষণ তো হরাইজন্টালি মুভ করছে, দেন এখানে একটা স্পঞ্জ দিয়ে দিছে, এই স্পঞ্জের উপর দিয়ে মুভ করবে। তো তখন কি হয় দেখি কি বলে। বলতেছে the trolley comes to rest after moving through a further 0.25 meter. তো তার মানে স্পঞ্জের মধ্যে দিয়ে সে 0.25 মিটার ডিসটেন্স ট্রাভেল করছে, দেন সে কি হয়েছে? থেমে গেছে। বিকজ তার কাইনেটিক এনার্জি গুলো স্পঞ্জ কি করে নিবে? অ্যাবজর্ব করে নিবে। বুঝতে পারছো? তো বলতেছে জি। যে ক্যালকুলেট দা, সরি ভুল একটা ডায়াগ্রাম আছে, আসলে ব্যাপারটা হলো এরকম। ব্যাপারটা কেমন? এই হলো 0, এই এতটুকু আসলো, স্পঞ্জটা এমনি রাখছে, হরাইজন্টালি স্পঞ্জের ভিতর দিয়ে গেছে এমন বলছে। তো এখানে কি রাখছে? স্পঞ্জ। তো গাড়িটা কি করবে? স্পঞ্জটাকে স্কুইজ করতে 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 ভিতরে যাবে। কিন্তু যত তুমি স্পঞ্জটাকে স্কুইজ করবা তত তোমার কি হবে? কাইনেটিক এনার্জি কমতে থাকবে না? তো জি তাহলে ভাইয়া। স্পঞ্জটাকে 0.25 মিটার স্কুইজ করার পরে তখন কি হয়ে গেছে? ট্রলিটা থেমে গেছে। তো ওইটার জন্য কি করতে বলতেছে এটা আমরা দেখতেছি। এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো ওখানে। ওকে, ওকে, সো লামিয়া চলে আসছো, তো আমরা কন্টিনিউ করি। তো দেখি কোশ্চেনে কি বলতেছে। তো বলতেছে যে ক্যালকুলেট দ্য এভারেজ হরাইজন্টাল ফোর্স এক্সার্টেড বাই দ্য স্পঞ্জ অন দ্য ট্রলি। যে স্পঞ্জকে যত স্কুইজ করতেছে, স্পঞ্জ ওটাকে অপোজ করবে না, তো এর জন্য ট্রলিটাকে থামানোর ট্রাই করবে। তো বলতেছে এভারেজ হরাইজন্টাল ফোর্স কত এক্সার্ট করতেছে এটা বের করো। এটা বের করো, খুবই মজার একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? দ্য কাইনেটিক এনার্জি লস্ট বাই দ্য ট্রলি is equal to work done by the sponge, তাই না? যে স্পঞ্জটা কতটুকু ওয়ার্ক ডান করছে, গাড়িটা যতটুকু কাইনেটিক এনার্জি লস করতেছে ওটা সমান, রাইট? সো কাইনেটিক এনার্জি লস বাই দা, জি। আচ্ছা বুঝো নাই? এটা দেখো, গাড়িটা ইনিশিয়ালি একটা কি ছিল? কাইনেটিক এনার্জি ছিল, তাই না? সে মুভমেন্টে ছিল মানে কি লামিয়া? তার একটা কাইনেটিক এনার্জি আছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো তুমি যদি ব্রেক অ্যাপ্লাই করো তো তখন কি হবে? ব্রেকটা কি করবে? তোমার কাইনেটিক এনার্জি কমাইতে 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 ইভেন্চুয়ালি কততে আনবে? জিরোতে আনবে, তাই না? তো এখন দেখো, জি। তো তাহলে what will be the work done by the brakes? The work done by the brake will be equal to the kinetic energy lost by the car, তাই না? জি ভাইয়া। এখন এইখানে ব্রেক তো অ্যাপ্লাই করতেছে না, এখানে গাড়িটাকে থামানোর জন্য কে ফোর্স এক্সার্ট করতেছে? স্পঞ্জটা। তো তাহলে স্পঞ্জটা গাড়িটার ইনিশিয়াল যাই কাইনেটিক এনার্জি ছিল ওটাকে কি করতেছে? কমাইতেছে। কমায় কমায় কততে আনছে? রেস্টে নিয়ে আসছে। তো তাহলে জিরোতে নিয়ে আসছে। ভেরি গুড। তো এখন তাহলে ওয়ার্ক ডান বাই দ্য স্পঞ্জ উইল বি ইকুয়াল টু হোয়াট? দ্য কাইনেটিক এনার্জি দ্যাট উইল বি লস্ট বাই দ্য ট্রলি, তাই না?
জি ভাইয়া। ওকে, তো তাহলে ট্রলিটা যতটুকু এনার্জি লস করতেছে, কি এনার্জি লস করতেছে, কাইনেটিক এনার্জি যতটুকু লস করতেছে, দ্যাট উইল বি হোয়াট, দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান বাই দ্য স্পঞ্জ। ওকে, সো কাইনেটিক এনার্জিটা হলো হাফ ইনটু মাস ইনটু ভেলোসিটি স্কয়ার, আর ওয়ার্ক ডানটা কি, দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য স্পঞ্জ মাল্টিপ্লাইড বাই যতটুকু ডিসটেন্স ধরে স্পঞ্জটা ফোর্স এক্সার্ট করছে। কতটুকু ডিসটেন্স ধরে ফোর্স এক্সার্ট করছে, দিস 0.25 মিটার, তাই না? যে যখন থেকে জি। স্পঞ্জের গায়ে লাগলো তখন থেকে স্পঞ্জটা কি করা শুরু করছে, এই ফোর্স এক্সার্ট করে কাইনেটিক এনার্জি অফ দা কার কমানো শুরু করছে, তাই না? তো এখন হুম। force exerted by the sponge is equal to what, kinetic energy, so half into mass দেওয়া ছিল উপরে কত 0.10 kg, half into 0.10, velocity কত বের করছিলাম আমরা, গ্রাফে দেওয়া ছিল কত 2.4 ছিল velocity নাকি, যে বিফোর হিটিং দা স্পঞ্জ যে 0.7 টাইমে velocity ছিল কত 2.4, তাই না লামিয়া? জি ভাইয়া। তাহলে এখানে ভেলোসিটিটা ছিল 2.4, এটা স্কয়ার ডিভাইডেড বাই দ্য ডিসটেন্স, ডিসটেন্সটা কত, আচ্ছা ভাইয়া, এখানে কেমনে বুঝলাম যে এতক্ষণ ধরে একটু 2.4 ভেলোসিটি দিয়ে মানে চলে বেড়াচ্ছে? আচ্ছা এই যে দেখো বলছে যে at time t is equal to 0.70 সেকেন্ড the trolley moves onto a horizontal sponge, তো তার মানে কি 0.7 সেকেন্ডে স্পঞ্জের কাছে আসছে, তো 0.7 পর্যন্ত আমাদের গ্রাফটা এঁকে দেওয়া আছে না, তো ও 0.7 আচ্ছা সেকেন্ডের আচ্ছা, সময় বুঝতে পারছি। ভেলোসিটিটা কত 2.4, তো এখান থেকে পাইছি, বুঝছো? তো পুরো মোশনটা তোমাদেরকে বুঝাই বলি, দেখো এটা খুবই সিম্পল একটা ব্যাপার, সরি। তো এই ট্রলি দিয়ে কি বলে, এই র্যাম্প দিয়ে নামবে, এতটুকু হরাইজন্টাল ডিসটেন্স কভার করবে, দেন এইখানে একটা স্পঞ্জ আছে, তো স্পঞ্জের গায়ে যখন লাগবে তখন ট্রলিটা আস্তে আস্তে ডিসেলারেট করবে। তো দেখো এই নামবে, ইনিশিয়ালি ভেলোসিটি ছিল 0, একদম নিচে নেমে ভেলোসিটিটা হয়েছে কত 2.4, তো এই 2.4 দিয়ে মুভ করতে থাকবে, এই জায়গায় আসার আগ পর্যন্ত 2.4 মিটার পার সেকেন্ডে মুভ করতে থাকবে, বিকজ ট্র্যাকটা তো ফ্রিকশনলেস, তাই না? সে তো ট্র্যাক থেকে কোনো ফ্রিকশন পাচ্ছে না, সে ডিসেলারেট করা শুরু করবে কখন, এই যে 0.70 সেকেন্ডের সময় সময় এইখানে এসে সে কি করলো, স্পঞ্জের গায়ে এসে ধাক্কা দিচ্ছে না, তো যত স্পঞ্জটাকে চাপ দিবে, ঠিক আছে, তত স্পঞ্জটা কি হবে, তত এরকম স্পঞ্জটা স্কুইজ হইতে থাকবে, স্পঞ্জটা স্কুইজ হইতে থাকবে, তো স্পঞ্জটাকে স্কুইজ করতে করতে কতটুকু ডিসটেন্স পর্যন্ত স্কুইজ করে ফেলছে, 0.25 মিটার 0.5 মিটার। ডিসটেন্স পর্যন্ত স্কুইজ করে ফেলছে, দেন যে ট্রলিটা কি করছে, রেস্টে চলে আসছে, বুঝতে পারছো? তো তাহলে স্পঞ্জটা কতটুকু ওয়ার্ক ডান করলো, ট্রলিটার যতটুকু কাইনেটিক এনার্জি ছিল ওইটা পুরাটাকেই তো খেয়ে দিছে, তাই না? তো তার মানে the total kinetic energy the trolley had before it collided with the sponge, that will be equal to what, the kinetic energy lost, because eventually তার কাইনেটিক এনার্জি কত হয়ে গেছে লামিয়া, 0 হয়ে গেছে না? জি ভাইয়া। তো তাহলে এইভাবে করে আমরা কি করব, এইভাবে করে we can actually determine the force, ওকে? তো তাহলে ফোর্সের ভ্যালুটা কত আসে একটু বের করো, আর একটা মিনিট একটু ওয়েট করো, আমার 1.1 ইউনিভার্সিটির স্যার কল দিচ্ছে, হ্যাঁ এক মিনিট। আচ্ছা, তো তাহলে এখানের জন্য ভ্যালুটা কত আসতে বলছিলা, 1.15। 1.15 নিউটন, এখানের জন্য তারা কত দিচ্ছে 1.2 নিউটন, ওই যে 2 সিগনিফিক্যান্ট ফিগারে আনবো এর জন্য, তো এই যে দেখছো কাইনেটিক এনার্জি যা ছিল দ্যাট উইল বি ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান, বিকজ যতটুকু কাইনেটিক এনার্জি ছিল ওইটাকে ইভেন্চুয়ালি কি করা হয়েছে, জিরোতে আনা হয়েছে। এনার্জি দিয়ে করতে পারো, অর এই যে দেখো অল্টারনেটিভ মেথড আছে, তোমার ইনিশিয়াল ভেলোসিটি তুমি জানো কত, ইনিশিয়াল ভেলোসিটি হলো 2.4, ফাইনালি সে রেস্টে আসবে, তো ফাইনাল ভেলোসিটি হলো 0,
তো এখন ডিসটেন্স কতটুকু কভার করছে 0.25 মিটার। তো এইটা দিয়ে তুমি অ্যাসেলারেশন বের করতে পারবা না? জি ভাইয়া। সো এই অ্যাসেলারেশনের সাথে ম্যাসটাকে মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাব? দ্য রেজাল্টেন্ট ফোর্স এক্সার্টেড বাই দ্য স্পঞ্জ। তো এইভাবেও বের করলে একই আসবে, বুঝছো? জি। তো তাহলে এরপরে কি পার্ট? জানলে এই কোশ্চেন তো বিশাল, 14 মার্কের কোশ্চেন। ওকে, ই নাম্বারে কি বলতেছে? Explain how the acceleration of the trolley down the ramp could be determined experimentally using ICT. এটা তো একদম সোজা জিনিস যে আমরা কি করব? লাইট গেট এন্ড ডেটা লগার ইউজ করব। লাইট গেট কিভাবে কাজ করে মনে আছে? লাইট গেটের মেইন কাজটা কি? এক সাইড থেকে লাইট ছাড়বে, অপোজিট এন্ডে আমাদের একটা ডিটেক্টর থাকবে, বুঝছো? তো আমরা কি করি? এমন একটা কাজ করি, ইদার ট্রলি যে আছে তার উপর একটা ইন্টারাপ্টার কার্ড লাগাই দেই। ঠিক আছে, ট্রলির উপরে কি করি? ইচ্ছা করে একটা কার্ড লাগাই দেই। কেন? এই কার্ডটা যেন কি করে? এই যে লাইটটা পাস করতেছে, এই যে লাইট এমিট করে, লাইট রিসিভ করে, লাইট এমিট করে, লাইট রিসিভ করে। তো এখানের মধ্যে কি করতেছি? আমরা লাইট এমিট করে রিসিভ করতেছি ওরকম। তো একদম বটম অফ দা র্যাম্পের জন্য চাইছে, তো উপরের গুলোর জন্য দরকার নাই। তো বটম অফ দা র্যাম্পের জন্য ভেলোসিটি কত এটা বের করতে বলছে, আর অ্যাসেলারেশন কত এটা বের করতে বলছে। এখন এখানের মধ্যে কাজটা কি? আমরা লাইট গেট রাখলাম আর ডিটেক্টর রাখলাম যে ডেটা লগার। তো এখন কি হবে কাজটা খেয়াল করো। ট্রলিটা যখন নাকি মুভ করবে, এই এক নাম্বার লাইট গেটের এখানে যখন আসছে তখন কি হবে? লাইট গেটের লাইটটাকে এই ইন্টারাপ্টার কার্ডটা ব্লক করে দেয় না? সো তাহলে লাইট গেটের এই লাইটটাকে যদি ইন্টারাপ্টার কার্ডটা ব্লক করে দেয় তো তখন কি হবে? তখন থেকে টাইমার শুরু হয়, যে টাইমার তখন থেকে টাইম রেকর্ড করা শুরু করেছে, এখন থেকে আমি লাইট পাওয়া বন্ধ করে দিছি। দেন এ হোল লেন্থ অফ দা ইন্টারাপ্টার কার্ড যখন নাকি পাস হবে, তো তখন এরপর আবার কি করা শুরু করবে? লাইটটা পাস করা শুরু করবে, তাই না? জি ভাইয়া। তো তাহলে ডেটা লগারের মধ্যে এমন ভাবে টাইমটা রেকর্ড থাকে যে এই লেন্থ এল অফ দা ইন্টারাপ্টার কার্ড, এই ডিসটেন্স সমান ডিসটেন্সটা পাস হইতে কতটুকু সময় লাগতেছে, এই টাইমটা কি করা হবে? ডেটা লগার থেকে রেকর্ড করা হবে। আর এই লেন্থ অফ দা ইন্টারাপ্টার কার্ড কে আমরা মাপতে পারি না মিটার রুল দিয়ে। জি জি তাহলে ভাইয়া। লেন্থ অফ দা ইন্টারাপ্টার কার্ড ডিভাইডেড বাই যে টাইমের জন্য লাইটটা ব্লক ছিল, এটা করলে পরে কি পেয়ে যাব? ভেলোসিটি পেয়ে যাব না? জি। তো তাহলে এইখানে একটা ভেলোসিটি পাইলাম, এইখানে আরেকটা ভেলোসিটি পাইলাম। তো এই দুইটা ভেলোসিটি ডিফারেন্স থেকে আমরা কি পাবো? চেঞ্জ ইন ভেলোসিটি। আর চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, যে এই দুইটা ট্রলির মধ্যে যে টাইমের ডিফারেন্স, ওখানে থেকে কি পেয়ে যাব? অ্যাসেলারেশন পেয়ে যাব। বুঝতে পারছো? তারা কি বলতেছে দেখি, এখানের মধ্যে কয়েকটা, নিড দ্য ভেলোসিটি এট ইচ বটম or gate and the time to go between them. Then কাজটা কি? এই যে ফার্স্ট অফ অল ইউজ লাইট গেটস এন্ড ডেটা লগার, দেন ভেলোসিটি লাগবে, দেন টাইম জানবো যে একটা নোন লেন্থটা কি করবে? লাইটটাকে ইন্টারাপ্ট করবে, দেন ইউজ আ সুটেবল ইকুয়েশন টু গিভ অ্যাসেলারেশন। এইভাবে করে করা যায়। মোশন সেন্সর ইউজ করে তারা বলছে, ওকে, মোশন সেন্সর ইউজ করে এরকম করা যায়। তো অনেক কিছু আছে। তো এটা গেল তোমার কোশ্চেন নাম্বার কত? 15। দেন আরেকটা কি ছিল? 19 নাকি 17? 17। 17, ওকে। Yes. এই সাবমার্সিবল এটা কি পুরোটা? B3. B3. The mass of steel was released from the submersible in order to make the return trip back to the surface. যে ওই সাবমার্সিবলটাকে কি করা হয়? পানির নিচে রাখা হয়। তো কি করা হয়? সে পানির নিচে ছিল কেন? বিকজ এতক্ষণ ধরে তাকে আটকায় রাখা হয়েছিল, আর তার ম্যাসটা বেশি ছিল দেখে সে কি করতে পারতেছিল না, সারফেসে যাইতে পারতেছিল না। এখন বলতেছে ক্যালকুলেট দ্য মিনিমাম ম্যাস অফ স্টিল দ্যাট উড নিড টু বি রিলিজ। তাইলে যেন কি করতে পারে? সে উপরে যেতে পারে। যে অ্যাজিউম দ্যাট দ্য সাবমার্সিবল ইজ স্টিল এত ভলিউম,
সাবমার্সিবলের ভলিউমটা এখনো এটা আছে, সো তাহলে কত ম্যাস অফ স্টিল রিলিজ করতে হবে। তো এখন এখানের মধ্যে দেখো রিটার্ন ট্রিপটা যদি করা লাগে তো তখন কি করা লাগবে, দ্য আপথ্রাস্ট মাস্ট বি গ্রেটার দেন ওয়েট, তাই না? যে রিটার্ন ট্রিপটা যদি জি হইতে ভাইয়া। হয়, অর ফর আ মোমেন্ট, যে ফর আ স্লাইট টাইম যদি কি থাকে আপথ্রাস্টটা ওয়েটের সমান হয়, তো তখনই কি করতে পারবে, ওখানের জন্য একটা আপওয়ার্ড ভেলোসিটি পেয়ে গেলে ওই কনস্ট্যান্ট আপওয়ার্ড ভেলোসিটিতে সে উপরে উঠতে পারবে। তো এখানের মধ্যে কাজটা কি দেখো, ম্যাসের ডিফারেন্সটা কত, প্রথমে এই যে এখানের মধ্যে রেজিস্টিভ ফোর্স, রেজিস্টিভ ফোর্সটাকে কি করা লাগবে বলতো লামিয়া? এই রেজিস্টিভ ফোর্সটাকে ওভারকাম করলেই তো রিটার্ন ট্রিপটা পসিবল, তাই না? যে তুমি একটু আগে যেটা বের জি। করছিলা, যে রেজিস্টিভ ফোর্স হলো এত, and this resistive force was doing what? This resistive force was actually holding the submersible in its place under the water. কিন্তু তোমার যদি আন্ডার ওয়াটার থেকে উপরে ওঠা লাগে, তোমার কি হইতে হবে, the upthrust must increase। কতটুকু হইতে হবে ইনক্রিজ? রেজিস্টিভ ফোর্সের সমান ইনক্রিজ যদি করে, তো তখন কি করতে পারবে, সে উপরে ওঠা শুরু করতে পারবে। সেই যে দেখো কাজটা, জি রেজিস্টিভ ফোর্সের এই লজিকটা যদি বুঝে যাও তো তাহলে সোজা। এটা দেখো রেজিস্টিভ ফোর্স বের করছিল কত, 1700, তাই না? তো দেখো জি ভাইয়া। যে 3 নাম্বার, যে ওয়েট নিডস টু বি লেস দ্যান আপথ্রাস্ট। তো এখন এখানের জন্য কাজটা কি, এইটা আর এইটা, এই দুটা কি কি দেখো, এখানের মধ্যে তোমার এই দুইটা ফোর্সের ডিফারেন্স মিলে কি হচ্ছে, রেজিস্টিভ ফোর্সের সমান। তো এখন কতটুকু ম্যাস তোমার রিলিজ করা লাগবে, এই যে এই রেজিস্টিভ ফোর্স সমান আপথ্রাস্ট তোমার দরকার, আর রেজিস্টিভ ফোর্স সমান যে ওয়েট আছে, ওয়েটটাকে তোমার ছেড়ে দিতে হবে। তো তাহলে mg is equal to this, ঠিক আছে, mg is equal to this রেজিস্টিভ ফোর্স। তো এই রেজিস্টিভ ফোর্সের সমান ওয়েট যদি তুমি ছেড়ে দাও, তো তখন কি করতে পারবা, উপরে উঠতে পারবা। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা একটু বুঝার ব্যাপার আছে, তোমাকে একটা জিনিস বুঝাই দেই, দাঁড়াও। দেখো এই যে সাবমার্সিবলের কথা বলছে, কি করে তারা, সাবমার্সিবল আর ইউজ টু ডাইভ বিলো দ্য সারফেস অফ ওশান। তো এই সাবমার্সিবলটাকে পানির নিচে কি করে রাখা হয়, আটকায় রাখা হয়। যে সাবমার্সিবল ইজ অ্যাকচুয়ালি হেল্ড আন্ডারগ্রাউন্ড, তাহলে যেন কি করা যায়, পানির নিচে আমরা স্টাডি করতে পারি। এখন দেখো তার একটা ওয়েট আছে নিচে, তার আপথ্রাস্ট আছে উপরে, এখন একটা রেজিস্টিভ ফোর্স দিয়ে কি করে রাখা হয়েছে, তাকে আটকায় রাখা হয়েছে। ওকে, এখন এই আপথ্রাস্ট আর ওয়েটের ডিফারেন্সটাই কি, আপথ্রাস্ট আর ওয়েটের ডিফারেন্সটা হলো আমাদের রেজিস্টিভ ফোর্স। তো তোমার উপরে ওঠার জন্য কি করা লাগবে, এই যে রেজিস্টিভ ফোর্স, রেজিস্টিভ ফোর্সটাকে এই রেজিস্টিভ ফোর্স সমান একটা ফোর্স তোমার কি করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। তো তার মানে তুমি কি করবা, সাবমার্সিবলের ভিতর থেকে কোনো হেভি কোনো কিছু ছেড়ে দিবা, তাহলে যেন কি হয়, তোমার সাবমার্সিবলের ওয়েটটা কমে যায়। বুঝছো, সাবমার্সিবলের ওয়েটটা কমে গেলে সে ইজিলি উপরে উঠতে পারবে না। তো এটা, তো এখানের মধ্যে রেজিস্টিভ ফোর্সটা অ্যাপ্লাই করে কে, দেখো ক্যালকুলেট দ্য রেজিস্টিভ ফোর্স অন দ্য সাবমেরিন, কি বলে, সাবমার্সিবল ডিউরিং দিস পার্ট অফ দ্য ডিসেন্ট। তো ওই যে রেজিস্টিভ ফোর্স তুমি বের করছিলা, তো এখন ইন অর্ডার টু গো আপ তোমার কি করা লাগবে, ওয়েটটাকে কমাই দিতে হবে। কতটুকু ওয়েট কমাবা, রেজিস্টিভ ফোর্স সমান ওয়েট কমাবা। তো তাহলে mg, দ্যাট ইজ ওয়েট, উইল বি ইকুয়াল টু হোয়াট, উইল বি ইকুয়াল টু দ্য রেজিস্টিভ ফোর্স। দেন এখানে থেকে তুমি কতটুকু ম্যাস রিলিজ করা লাগবে, ওই ম্যাসটা পেয়ে যাবা। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এরপরে জেরিনের মে 15 জিসি, কি চ্যাপ্টার ওয়াইজে নাই, চ্যাপ্টার ওয়াইজে কত নাম্বার জেরিন? 1A force number 36. 1A force number 36।
এটা এটা তো তেমন কঠিন কোনো ব্যাপার না। এখানের মধ্যে দেখো কাজটা কি, আ প্যাসেঞ্জার ইজ স্ট্যান্ডিং। পারছি, বি নাম্বারের জাস্ট ফোর্সের কাহিনীটা একটু বুঝাও। ওকে, তো তাহলে একটা প্যাসেঞ্জার ট্রেনে দাঁড়ায় আছে, অ্যাক্সেলারেট করতেছে, তো পিছের দিকে এরকম হেলে গেছে, তো কেন এইসব জিনিসগুলো এক্সপ্লেইন করছে। ঠিক আছে, ভালো কথা। এখন সে হ্যান্ডেল ধরে আছে, তো কি হইতেছে, as the train leaves the station, next station the passenger holds onto a vertical support as the train accelerates. This prevents the passenger falling backwards. With reference to Newton's laws of motion, explain why holding onto a vertical support prevents the passenger from falling backwards. তো এখন কি হচ্ছে, আগের বার কেন সে পিছায় গেছিল, জেরিন? আগের বার সে পিছায় গেছিল কেন? আনব্যালেন্স ফোর্স অ্যাক্ট করতেছিল এই যে ফিটের মধ্যে আর ফ্লোরের মধ্যে ফ্রিকশনের কারণে। ওকে, তো তাহলে ফিটের মধ্যে আর ফ্লোরের মধ্যে ফ্রিকশনের কারণে একটা আনব্যালেন্স ফোর্স কাজ করতেছিল, যার জন্য সে পিছায় গেছিল। ফ্রিকশনটা কোন দিকে কাজ করতেছিল, টুয়ার্ডস রাইট অর লেফট? লেফট। এখন এখানের মধ্যে দেখো, তুমি যে হাত দিয়ে যে ধরে আছো হ্যান্ডেলটা, এখন কি হবে, যখন নাকি ট্রেনটা আবার অ্যাক্সেলারেট করা শুরু করবে, তুমি যে পিছে হেলবা না এমন না, হেলার একটা টেন্ডেন্সি আসবে, কিন্তু তুমি কি করছো, হাত দিয়ে যে ধরে আছো, তো তখন এখানে কি করবে, এই ডিরেকশনে একটা ফোর্স পাবা না তুমি, টেনশন ফোর্সের মতো, যে তুমি কোন একটা কিছু এরকম ধরে আছো, যে কোন একটা স্প্রিং দিয়ে যদি এরকম ধরে রাখো, তো তখন কি হয়, টুয়ার্ডস দ্য সাপোর্ট তুমি একটা কি পাবা, ফোর্স পাবা। তো তাহলে এখন কি হবে, তোমার এই ফ্রিকশন ফোর্সটা আর এই ফোর্সটা কি হবে, সমান সমান হবে না নাকি, যদি তুমি স্ট্যান্ড স্টিল থাকতে চাও? বুঝতে পারতেছো কি বলতেছি? সমান কেন হবে? সমান কেন হবে এটা না, তুমি যতটুকু এরকম পিছে হেলতে নিবা, তোমার হাত দিয়ে তুমি যে ধরে আছো, তো তখন কি পিছে এরকম হেলতে নিলে হাতটা ওরকম শক্ত হয়ে যাবে, তো তখন কি করতে পারবা, তুমি জায়গা মতো দাঁড়ায় থাকতে পারবা, উল্টায় না পড়ে। যে এখানে বলছে যে কি, সে এবার পিছে পড়ে যাচ্ছে না, তো কেন পিছে পড়ে যাচ্ছে না, মানে সে স্টেশনারি আছে, তো সে স্টেশনারি কিভাবে আছে, বিকজ তার উপরে রেজাল্টেন্ট ফোর্স এখন জিরো। তো রেজাল্টেন্ট ফোর্স জিরো হওয়ার জন্য কি হবে, আগের যে ফ্রিকশন ফোর্সটা ছিল, ওই ফ্রিকশন ফোর্সটাকে এখন কে ব্যালেন্স করে দিতেছে, এই ভার্টিক্যাল সাপোর্টটাকে ধরে রাখাতে ব্যালেন্স হয়ে যাচ্ছে। বুঝতে পারলা? হ্যাঁ। তো তাহলে এই জিনিসটা আর কি, তো এখানের মধ্যে অ্যানসারে কি কি বলা, 5 মার্ক তো বিশাল জিনিস, তো কি কি বলা আছে অ্যানসারে? বলছে যে man pulls backward on the support due to Newton's third law. The support exerts an opposite force on the man. This force is Exactly. resultant force on man. Due to Newton's first law, man will accelerate at same speed as the train. ওইটাই, যে এখন মানুষটা কি করে আছে, এখন মানুষটা ট্রেনের সাথে পুরোপুরি কন্ট্যাক্টে আছে। আগে তো জাস্ট পাটা কন্ট্যাক্টে ছিল, আপার বডিটা কি ছিল, ফ্রি। সো পাটা সামনে চলে গেছে, কিন্তু আপার পার্ট অফ দা বডি পিছায় ছিল, তো তখন এর জন্য সে পিছের দিকে এরকম হেলে যাচ্ছিল, তাই না? এখন সে যেহেতু হাত দিয়ে ধরে আছে, সো হোয়াট ইজ হ্যাপেনিং, সিন্স হি ইজ হোল্ডিং অন টু আ সাপোর্ট, সাপোর্টটা তো ট্রেনের সাথে কানেক্টেড, তো সাপোর্টটা যত সামনে যাচ্ছে, সাপোর্টটা মানুষটাকে তার রেটে টেনে কি করে নিয়ে যাচ্ছে, সামনে নিয়ে যাচ্ছে। তো তাহলে মানুষ আর ট্রেনের যদি সেম রেট অফ অ্যাসেলারেশন হয়, তো তার মানে ওভারঅল নেট ফোর্স যে রিলেটিভ টু দা ট্রেন, ঠিক আছে, ট্রেনের রিলেটিভে মানুষের উপরে রেজাল্টেন্ট কোনো ফোর্স নাই। আর আমাদের পার্সপেক্টিভে দুইটা জিনিস বলা যায়, কি, তুমি যদি ট্রেনের বাইরের মানুষ হও, তুমি ট্রেনের বাইরে থেকে তাকে দেখতেছো, তো তুমি কি দেখবা, ট্রেন আর মানুষটা সেম রেটে সামনে যাচ্ছে, তাই না? আর তুমি যদি মানুষটা হও, তো তোমার রেফারেন্সে ট্রেনটা কি করতেছে, তোমার রেফারেন্সে ট্রেনটা স্টেশনারি আছে, তো তার মানে তখন মনে হবে তোমার উপরে কি নাই, কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই। বুঝতে পারলা? হ্যাঁ, ওটা বুঝছি, কিন্তু অ্যানসারে তাহলে রেজাল্টেন্ট ফোর্স বলে কি মিন করতেছে? এই যে যেটা বললাম, এক্সটার্নাল অবজারভারের জন্য, আমাদের পয়েন্ট অফ রেফারেন্স, তুমি মানুষটা না, ঠিক আছে, তুমি বাইরে থেকে মানুষটাকে দেখতেছো, তো তখন কি হইতেছে, মানুষটা এই হ্যান্ডেল ধরে আছে দেখে, মানুষটা হ্যান্ডেলের উপরে ব্যাকওয়ার্ড কি বলে, ব্যাকওয়ার্ড ফোর্স দেয়, তো হ্যান্ডেলটা মানুষের উপরে ফরওয়ার্ড ফোর্স দেয়। তো এখন মানুষটার উপরে কি আছে, ওয়েট নিচের দিকে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স উপরের দিকে, সো দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স অন দা পারসন অ্যাক্টিং ইন দা হোয়াট, ফরওয়ার্ড ডিরেকশন, তাই না? হ্যাঁ।
এখন মানুষের উপর একটা রেজাল্টেন্ট ফরওয়ার্ড ডিরেকশনে যদি ফোর্স থাকে তো তখন সে ওই ডিরেকশনে কি করবে, অ্যাসেলারেট করবে। আর অ্যাসেলারেশনের রেটটা যদি ট্রেনের সমান হয় তো তাহলে তো সে আর হেলবে দুলবে না, সোজা দাঁড়ায় থেকে যাইতে পারবে। বুঝতে পারছো? ফ্রিকশনটা কি হইলো? ফ্রিকশনটা একটু আগে ফ্রিকশনের কাহিনীটা কি আসছিল দেখ, একটু আগে ফ্রিকশনের ব্যাপারটা ছিল কেন, বিকজ ইউ হ্যাড আ টেন্ডেন্সি টু মুভ, তাই না? যে তোমার বডিটা এই জায়গায় কন্ট্যাক্টে আছে, তো এখানের মধ্যে ফ্রিকশনটা কি হইতেছিল, এখানের মধ্যে তোমার ফ্রিকশনটা ওয়াজ হেল্পিং ইউ, ঠিক আছে? ফ্রিকশনটা ওয়াজ অ্যাকচুয়ালি হেল্পিং ইউ টু স্টপ মুভিং। কিন্তু এখন তুমি যখন নাকি কি করে আসো, সাপোর্টটা ওরকম ধরে আসো, তো তখন কি হবে, তুমি ফ্রিকশনটাকে ওভারকাম করে অলরেডি মুভ করা শুরু করে দিছো না? যে তুমি যখন নাকি গাড়ির এই সাপোর্টটা ধরে আসো, তো তখন তো আর তোমার বডিটার ব্যাকওয়ার্ড মুভমেন্টের কোনো কাহিনী নাই। আগের বার তোমার ফ্রিকশনের কথাটা কেমন আসছিল দেখো, আগেরটা তুমি অ্যান্সার কি লিখছিলে বলো তো এখানে? Use Newton's first The law of motion. friction between the floor and feet creates an unbalanced force, and so the man's feet accelerate, but the man's body remains constant. At constant speed. Sorry. The man will accelerate, but his body will remain at a constant speed. এমন? আচ্ছা, এখানে So the man's feet accelerate, and the man's body remains at constant velocity. তো তাহলে এই যে পাটা কি করতেছে, ট্রেনের সাথে কন্ট্যাক্টে আছে, তো তাহলে পাটা অ্যাসেলারেট করতেছে। ওকে, সো ফ্রিকশনটা তখন অ্যাকচুয়ালি এই দিকেই ছিল, বুঝছো? তুমি উল্টা বলছিলা, লেফটে ছিল না, ফ্রিকশনটা ফরওয়ার্ডে ছিল, সে যে দাঁড়ায় আছে তো পাটা কন্ট্যাক্টে আছে না গ্রাউন্ডের সাথে, তো তাহলে পাটাকে কি করতেছে, ট্রেনের সাথে কন্ট্যাক্টে রেখে ট্রেনের রেট অফ অ্যাসেলারেশনে পাটাকে সামনে নিয়ে যাচ্ছে। কিন্তু তার বডিটা কি, তার বডি তো আর ট্রেনের সাথে কন্ট্যাক্টে নাই, আছে? আগের বার তার বডিতে কি হয়েছে, লোয়ার পার্ট অফ দ্য বডি হ্যাড অ্যান অ্যাসেলারেশন বাট আপার পার্ট অফ দ্য বডি ওয়াজ এট রেস্ট। সো তখন কি হয়েছে, লোয়ার পার্ট অফ দ্য বডি সামনে আগে গেছে কিন্তু আপার পার্ট অফ দ্য বডি পিছায় ছিল, তো এর জন্য তার কি উল্টায় পড়ে যাওয়ার এমন একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে। কিন্তু এখন সে যখন নাকি কি করবে, হাত দিয়ে ধরে রাখবে, সো হোয়াট উইল হ্যাপেন, লোয়ার পার্ট অফ দ্য বডি ওই ফোর্সের জন্যই আগাবে, এখন আপার পার্ট অফ দ্য বডিও কি করতেছে, সেম রেটে অ্যাসেলারেট করতেছে, তো এর জন্য সে দাঁড়ায় থাকতে পারবে। বুঝতে পারছো? Thank you. ওকে, এরপরে কার রিক্তির চ্যাপ্টার ওয়াইজ এর পেজ নাম্বার 344। স্ট্র্যাডল জাম্পের এগুলো না আগে দেখাইছিলাম, আল্লাহ সব ভুলে গেছো। তো এখন স্ট্র্যাডল জাম্প আর ফসবারি ফ্লপ, এটা নিয়ে টেডের একটা ভিডিও দেখাইছিলাম তোমাদেরকে এনার্জি পড়াইতে সময়, যে সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে কাহিনী। ওকে, তো এখানের মধ্যে দেখি কি বলতেছে। দ্য এইম অফ হাই জাম্প, এটা কি, যে একটা হরাইজন্টাল পোল থাকবে, ওইটার তুমি যত উপর দিয়ে যাইতে পারবা তত বেশি পয়েন্ট আর। এখন বলতেছে greatest possible height without knocking the bar off. The Fosbury flop and straddle jump are two styles of jump that can be used by athletes in high jump events. Fosbury flop এর জন্য দেখো কি হয়, বডিটা এমন বেন্ড করতেছে, তো এখন বলো তো সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায়? সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু তখন আউটসাইড দা বডি, কোথায়, বডি থেকে নিচে, তাই না রিক্তি? হ্যাঁ ভাইয়া। এখন দেখো মজার ব্যাপারটা, মজার ব্যাপারটা কি, তো দেখো এই যে মেয়েটা এরকম কার্ভ হয়ে এটা যে সে কি করতেছে, পোলের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু কোথায়, এই যে রেড কালার দিয়ে যে ড্র করলাম, তার সেন্টার অফ গ্র্যাভিটিটা এই যে পোলের নিচে আছে। সো তার মানে কি, দোনোজন মনে করো প্রথমে স্টেশনারি, দোনোজন দাঁড়ায় আছে, তো দোনোজনের সেন্টার অফ গ্র্যাভিটি তাদের পেটের এখানে। এখন যখন নাকি তারা জাম্প করলো, একজন কি করতেছে স্ট্র্যাডল জাম্প, আরেকজন করতেছে ফসবারি ফ্লপ। তো এখন দেখো কাহিনীটা কি, যে স্ট্র্যাডল জাম্প করতেছে তার সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু তার বডির মধ্যে, তাই না? কিন্তু যে নাকি ফসবারি ফ্লপ করতেছে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায়, বডি থেকে নিচে, নাকি রিক্তি?
হ্যাঁ ভাইয়া। এখন দেখো মজার ব্যাপারটা কি, এই হলো তোমার পোল, দোনোজনের জন্য এরকম এঁকে দেখো, একজন এখানে আছে আরেকজন এখানে আছে, দোনোজন সেম হাইটের মানুষ, সেম জায়গা থেকে জাম্প দিবে, তার সেন্টার অফ গ্র্যাভিটিটা এখানে এখানে। যে নাকি ফসবারি ফ্লপ দিবে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কি পোলের থেকে নিচে, আর যে নাকি স্ট্রেডল জাম্প দিবে তার বডিটাকে যখন নাকি সে পোলের উপর দিয়ে নিয়ে যাইতে হবে তো তখন কি, তখন উপর দিয়ে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা নিতে হবে। তো এখন দেখো যে নাকি ফসবারি ফ্লপ দিচ্ছে সেও বারের উপর দিয়ে গেল, যে নাকি স্ট্রেডল জাম্প দিচ্ছে সেও বারের উপর দিয়ে গেল, কিন্তু কার জন্য চেঞ্জ ইন হাইটটা বড়? স্ট্রেডল জাম্পের জন্য চেঞ্জ ইন হাইটটা বড় হলো না? হ্যাঁ। তো তাহলে চেঞ্জ ইন হাইটটা যদি বড় হয় তো তার মানে কি জিপি গেইনড এর ভ্যালুটা বড় হইতে হয়, রাইট? mg ইনটু ডেল্টা এইচ। তো তাহলে তোমার যদি গ্রেটার হাইট উপরে উঠতে হয় তো তোমার কি করা লাগবে, বেশি ওয়ার্ক ডান করা লাগবে, আর তোমার যদি কম হাইট উপরে উঠতে হয় তো তার মানে কি তোমার কম ওয়ার্ক ডান করা লাগবে। বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ ভাইয়া বুঝছি। তো তাহলে ইন বোথ দ্য কেসেস ইউ আর গোয়িং অ্যাবাভ দ্য পোল, দ্যাটস ভেরি গুড, কিন্তু কি হচ্ছে তোমার ফসবারি ফ্লপে কষ্ট করা লাগতেছে কম, যে ওয়ার্ক ডান কম করা লাগতেছে, স্টিল ইউ আর বিং এবল টু অ্যাকমপ্লিশ দ্য সেম ফিট। তো সেম ফিট তুমি অ্যাকমপ্লিশ করবা উইথ ডুইং লেস অ্যামাউন্ট অফ ওয়ার্ক, তো তাহলে ওইটা সবাই প্রেফার করবে না, তো এর জন্য। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া বুঝছি এখন। ওকে, তো তাহলে এরপরে সাইমার কত, জেন 17 কোয়েশ্চেন নাম্বার 16 B3, এটাকে বুকলেটে কত নাম্বার পেজ সাইমা বলতে পারবা? কোন টপিক রিলেটেড কোয়েশ্চেন এটা? ভাইয়া জেন 17 এর কত নম্বর কোশ্চেন বলছো? 16 B3। এটা এই যে 1A ফোর্স এর 48। আল্লাহ, রিক্তিটা একদম সেই অবস্থা সবকিছু। আচ্ছা, তো তাহলে এইটা দেখি, আচ্ছা এইটাতে প্রবলেম ফেস করছো, ঠিক আছে ব্যাপার না, দেখি। তো এখন এখানের মধ্যে কাজটা খেয়াল করো সাইমা। A man pulls on a box towards him at a constant speed by pulling on the handle as shown. যে মানুষটা এরকম টেনে টেনে কি করতেছে, বক্সটাকে হ্যাচড়ায় হ্যাচড়ায় নিয়ে আসতেছে আর কি। তো বলতেছে the free body force diagrams for the box and the man are shown. তো মানুষের জন্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আর বক্সের জন্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম কেমন দেখো। তো বক্সের উপরে এই যে এটা হলো বক্সের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, এইগুলা ভালো মতো খেয়াল করো। বক্সের উপরে মানুষটা এদিকে ফোর্স এক্সার্ট করতেছে, বক্সের একটা ওয়েট আছে, নরমাল রিঅ্যাকশন আছে, আর মুভ করতেছে হরাইজন্টালি টুয়ার্ডস রাইট, তো এর জন্য লেফটের দিকে কি আছে, একটা ফ্রিকশন আছে। তো বক্সের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম বুঝতে কোনো প্রবলেম আছে সাইমা? তো বক্সের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম বুঝছো, দেন মানুষের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম কি, মানুষ বক্সের উপরে যে ডিরেকশনে পুল করবে উল্টা ডিরেকশনে ইকুয়াল অ্যামাউন্টে বক্সটা তাকে টেনে নিয়ে আসবে। তো তাহলে এই যে রিঅ্যাকশন ফোর্সটা এটা, দেন নরমাল রিঅ্যাকশন ফোর্স ওয়েট আর ফ্রিকশন উল্টা দিকে। তোমার প্রবলেম হলো ফাইনালি লাস্ট ক্যালকুলেশনে B3 বলছে কি the man increases his pull on the box, the man and the box starts moving together in the same direction with an acceleration of 0.200 meter per second square. এখন বললো কি ক্যালকুলেট দ্য ফ্রিকশন ফোর্স বিটুইন দ্য গ্রাউন্ড এন্ড দ্য ম্যান, মানুষের ম্যাচটা দেওয়া। এখন বলো মানুষটা এখন এখানের মধ্যে কি করতেছে, অ্যাসেলারেট করতেছে, বক্সটাও কি করতেছে সাইমা, অ্যাসেলারেট করতেছে না? তো এখন এখানের মধ্যে কাজটা কি, আমরা যদি ফ্রিকশনের ব্যাপারটা দেখি, তুমি একটু আগে এখানের জন্য কি বের করছো, প্রথমে কনস্ট্যান্ট স্পিডের জন্য তো অ্যাসেলারেশন 0 ছিল, তো তখন কি হয়েছে, the horizontal component of pulling force was equal to the friction force, এটা দিয়ে করছিলা। কিন্তু এখন
এখন কি কাজ করতেছে, একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে, রাইট? সো এখন যেহেতু একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করতেছে, সো হোয়াট উইল হ্যাপেন, তুমি দুইটা নিয়ে কাজ করতে পারো। মানুষের যেহেতু ম্যাচ দেওয়া আছে, তো মানুষেরটা নিয়ে কাজ করতে পারো, বক্সেও তো ম্যাচ দেওয়া আছে, তো যে কোনোটা নিয়ে করতে পারো, সমস্যা নেই। তো এখন কাজ হলো এরকম, ইদার ইউ টেক দ্য বক্স, ওকে, সো বক্সের উপরে ফ্রিকশন, আর এখানে পুল অফ ম্যান অন দ্য বক্স। এখানের মধ্যে কাজটা কি চাইছেটা কি, ফ্রিকশন বিটুইন গ্রাউন্ড এন্ড দ্য ম্যান। এখন দেখ, এই ফ্রিকশন মাইনাস এইটা যে হরাইজন্টাল, এই যে পুল অফ দ্য বক্স অন ম্যান, এই দুইটা ডিফারেন্স থেকে কি পাবা তুমি, রেজাল্টেন্ট ফোর্স পাবা না সাইমা? তো এখন এখানে পুল অফ বক্স অন ম্যান, এইটা কত ছিল, অ্যাবাউট 400। এখানের জন্য আগের অ্যান্সার গুলি কত কত একটু বলো তো, এগুলার ভ্যালু গুলা। এটা কত আসছে, 373 নিউটন, আর the box moves at constant speed towards the man, so তাহলে calculate the frictional force between the box and the ground। so তাহলে এটার জন্য কি করছিলা, এটা হলো 310। তো বক্স আর গ্রাউন্ডের ভিতরে ফ্রিকশন ফোর্স হলো 310। আচ্ছা, তো বক্স আর গ্রাউন্ডের ভিতরে ফোর্স হলো 310। তো দেখি, ওকে। তো এখন এখানের জন্য দেখো সাইমা, এই কাজটা আমাদের একটু ঘুরানো একটা ক্যালকুলেশন, কিন্তু এই জিনিসটা এইভাবে করে বুঝলে ইজি হয়। কেমন কাজ, এই ফ্রিকশনের ভ্যালুটা কত বের করছিল, 310, তাই না? তো এই ফ্রিকশনের ভ্যালুটা যে আমাদের 310 আসছে, এখন মানুষটা কি করলো, মানুষটা সে যে ফোর্সটা এক্সার্ট করতেছে ওই ফোর্সের ভ্যালুটা বাড়ায় দিছে, কিন্তু এখানে কি আমাদের ফ্রিকশনের ভ্যালুটা চেঞ্জ হবে? তো এখন এখানের মধ্যে ফ্রিকশনটা আমাদের 310 ছিল, 310ই আছে। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, মানুষটা এই ফোর্সটাকে বাড়ায় দিছে, তো এই ফোর্সটাকে বাড়ায় দেওয়ার জন্য একটা রেজাল্টেন্ট ফোর্স পাচ্ছে কে, বক্সটা একটা রেজাল্টেন্ট ফোর্স পাচ্ছে, মানুষটাও রেজাল্টেন্ট ফোর্স পাচ্ছে, ওটা দোনোটা ভাবে করা যায়। তো এখন এখানের মধ্যে কাজটা কি, the resultant force is equal to এই ফ্রিকশন মাইনাস এই ফ্রিকশন। দেখো আমরা যদি পুরো সিস্টেমটাকে একবারে ধরি, খেয়াল করো সাইমা, বক্স, এই মানুষ, এই মানুষটা তাকে টেনে নিয়ে যাচ্ছে, the whole system is accelerating where, the whole system is accelerating in this direction at কত, 0.200 মিটার পার সেকেন্ড স্কয়ার, নাকি সাইমা? এখন দেখো কাজটা কি, the friction force in this direction is 310 and the friction force in this direction is unknown, যেটা আমরা বের করব, যে এই ফ্রিকশনটা এই 310 এর থেকে বড়, এর জন্যই তো ওভারঅল কি হইতেছে, মানুষ আর বক্সের পুরো সিস্টেমটা অ্যাসেলারেট করতেছে, নাকি? এটা M1 এ এমন টাইপের করছো না তোমরা, যে দুইটা অবজেক্ট অ্যাজ আ হোল যখন নাকি অ্যাসেলারেট করবে তখন কিভাবে কি করি। তো তাহলে ফ্রিকশন বিটুইন ম্যান এন্ড গ্রাউন্ড
minus friction between box and ground is equal to ma. এমন লেখা যায় সাইমা? So তাহলে friction between man and ground minus 310 is equal to mass of the whole system, মানে মানুষ আর কি বলে বক্সের mass of man plus mass of box multiplied by their common acceleration. তো এখানে থেকে তুমি ফ্রিকশন ফোর্সটা বের করে ফেলতে পারবা না? আচ্ছা, এই জিনিসটা আমরা নেক্সট সেশনে আবার দেখতেছি। আর ওখানে লামিয়ার প্রবলেমটা আরেকবার বলো, টেনশনে কাহিনী নাই, বলতেছি এটা। ওকে, তো এখন আমরা দেখি। সাইমা, তুমি যে জিনিসটা নিয়ে কনফিউজ ছিল ওই ব্যাপারটা আমি বুঝছি, ঠিক আছে? এটা আমি নিজেও ক্যালকুলেশন করতে সময় ফার্স্ট টাইম তখন আটকে গেছিলাম। তাই দেখো ব্যাপারটা কেমন। ব্যাপারটা হলো এরকম, কাজটা কি, এই হলো বক্স, এই হলো মানুষটা। এখন খেয়াল করো ফোর্স গুলি। বক্সের ওয়েট আছে, তার নরমাল রিঅ্যাকশন আছে। মানুষের ওয়েট আছে, ওয়াও নিচে নরমাল রিঅ্যাকশন আসতে গেছে। মানুষের ওয়েট আছে, মানুষের নরমাল রিঅ্যাকশন আছে। দুইটা কি ক্যান্সেল আউট করে দিবে নিজেদেরকে। মানুষটা বক্সের উপরে যত ফোর্সে এইদিকে টানতেছে, বক্সটা সেম ফোর্সে এইদিকে টানতেছে না? তো তাহলে এই দুটা কি করে দিবে, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে নাকি সাইমা? বুঝলা কি? জি ভাইয়া। তো এখন গ্রাউন্ডের সাথে বক্সের ফ্রিকশন হলো 310, কিন্তু মানুষের সাথে গ্রাউন্ডের ফ্রিকশনটা হলো ডিফারেন্ট, বিকজ টাইপ অফ সারফেস এরিয়া আলাদা। দেন মানুষটা নিজের মাসল দিয়ে একটা ফোর্স এক্সার্ট করতে পারবে গ্রাউন্ডের উপর, যার জন্য গ্রাউন্ড কি করবে, গ্রেটার একটা ফ্রিকশন ফোর্স দিবে। সো তাহলে ফ্রিকশন বিটুইন দ্য ম্যান এন্ড দ্য গ্রাউন্ড কি হবে, ডিফারেন্ট। সো অল দ্য আদার ফোর্সেস ক্যান্সেল আউট। ভাইয়া বলো। এই যে ফ্রিকশন বিটুইন গ্রাউন্ড এন্ড দ্য ম্যান হচ্ছে কি স্যার রাইট সাইডে কেন? ওটা লেফটের কথা না, কারণ মোশন তো রাইটে। মানুষটা কিভাবে আগাইতেছে দেখছো? মানুষটার ফেসটা এইদিকে, সে কিন্তু রাস্তাটাকে এইদিকে ধাক্কা ও দিতেছে, আচ্ছা, তাই না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছো? সে ওরকম কোনটা হ্যাঁ। হিলে হাঁটলে পরে যেমন হয় ওইটার জন্য ফ্রিকশন তৈরি, ঠিক আছে? এখন বুঝতে পারছো? তো তাহলে আমাদের ফোর্স গুলা কি কি, ফোর্স বিটুইন কি বলে ফ্রিকশন বিটুইন দ্য ম্যান এন্ড গ্রাউন্ড মাইনাস দ্য ফ্রিকশন বিটুইন দ্য বক্স এন্ড গ্রাউন্ড উইল বি ইকুয়াল টু হোয়াট, দ্য রেজাল্টেন্ট ফোর্স, তাই না? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, এটা একটা ভালো কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা করে রাখছো। আচ্ছা, এরপরে পেজ নাম্বার 355, লেটস সি। আচ্ছা, এটা 355, আমার প্রবলেম আছে ভাইয়া, ওকে, তো একবারে হয়ে যাবে। মেইনলি লাস্ট পার্টটা। ঠিক আছে, দেখতেছি কি বলতেছে দেখো। Orthodontists use braces to straighten a patient's teeth. The force required to move the teeth and the distance the teeth need to be moved depend on the individual patient. One type of brace consists of wire under tension placed across the teeth, held in place by a bracket on each tooth. তো তাহলে এরকম একটা আছে কি, যেটা কি করবে, এমন স্প্রিং এর মতো এরকম আটকায় রাখবে। তো কি করতেছে, দাঁতের উপরে কন্টিনিউয়াসলি একটা ব্যাকওয়ার্ড ফোর্স দিবে, তাহলে যেন দাঁতটা এরকম পিছায় আসে। অনেকদিন ধরে এরকম ব্যাকওয়ার্ড ফোর্স পাইতে 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 ইভেন্চুয়ালি কি করবে, পিছায় আসবে। তো বলতেছে কি, a brace is fitted to a patient and tightened. তো পেশেন্টের দাঁতের মধ্যে লাগায় দেন এটা কি করা হয়, টাইট করা হয়। তো বলতেছে the tension in each wire is 18 নিউটন। তো এইদিকে 18, এইদিকে 18, আর অ্যাঙ্গেল 20 ডিগ্রি দেওয়া আছে। তো তাহলে এটা কি হবে, তার হরাইজন্টাল কম্পোনেন্ট ক্যান্সেল আউট, ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা মিলে রেজাল্টেন্ট একটা কি করবে, ডিরেকশন অফ মুভমেন্ট অফ দা টুথের দিকে ফোর্স এক্সার্ট করবে, নাকি লামিয়া? জি ভাইয়া। তো তাহলে এখানে কম্পোনেন্ট গুলা কি কি দেখো, হরাইজন্টালটা আর ভার্টিক্যালটা। হরাইজন্টালটা হবে কি,
cos 20 আর ভার্টিক্যালটা হবে sin 20, তাই না? জি। তো তাহলে কম্পোনেন্ট গুলো আমরা জানি। তো বলতেছে ক্যালকুলেট দ্য টোটাল ফোর্স। তো ফোর্স তো এটা বের করতে পারবা নাকি? হরাইজন্টাল গুলি ক্যান্সেল আউট আর ভার্টিক্যাল গুলি কি ইনটু 2, এটা করলে পরে জি পেয়ে ভাইয়া যাবা। এরপরে explain why the wire will not produce any movement of the tooth perpendicular to the direction shown. তো যে ডিরেকশনে দেখানো আছে ওটা পারপেন্ডিকুলার কেন যাবে না? বিকজ the forces are equal and opposite, so cancel out হয়ে যাবে এর জন্য। ঠিক আছে, এরপরে কি বলতেছে বি নাম্বারে? এ নাম্বারে তো কোনো প্রবলেম নাই নাবিল? আমার একবার লাস্ট প্রবলেম, এগুলো সব পারছি। ওকে, তো তাহলে বি নাম্বার দেখে নে কি বলতেছে। The wire is already under tension when it is inserted into the brackets. Calculate the extension of the nickel titanium wire under tension of 18 Newton. তো ফোর্স জানি, ইয়াং মডুলাস জানি, অরিজিনাল লেন্থ জানি, ক্রস সেকশনাল এরিয়া জানি, তাহলে এটা তো দুনিয়া সোজা। ইয়াং হ্যাঁ ভাইয়া মডুলাস, সিটা দেখাও, বিটা পারবো। ওকে। তারপরে সি, both nickel and titanium and stainless steel wires are used in braces. ওরে বাপরে কি সুন্দর সুন্দর মেটাল ইউজ করে। The stress strain graphs for nickel, titanium and stainless steel up to fracture are shown. স্টেইনলেস স্টিলেরটা দেখছো স্টিফনেস কত বেশি, তো তার মানে কি তার ইয়াং মডুলাস অনেক হাই, তাই না? আর এখানে তার ইয়াং মডুলাসটা অনেক কম, এরকম। তো এখন এক্স দিয়ে কি, এক্সটা হলো ইলাস্টিক লিমিট, তো সে অনেক বড় স্ট্রেসে যে দেন তার ইলাস্টিক লিমিটটা এক্সিড হয় এমন টাইপের। আর নিকেল আর টাইটানিয়াম কি, তারা হুকস তো ওবে করে না, তারা কি করতেছে প্রথম থেকে ওরকম রাবার ব্যান্ডের মতো কার্ভ, দেন ইভেন্চুয়ালি এরকম এই পয়েন্টে এসে ভাঙতেছে। তো এখানের মধ্যে স্টিলেরটা যেটা আমরা বলছি ওইটাই লেখা আছে। ওয়াও, complete the table to compare the two properties of metals using evidence from the graph. The first has been done for you. So steel is stiffer, কেন? Because stiffer gradient. তো এখন আর কি কথা বলা যায়? আর অনেকগুলো কথা বলা যায় যে steel has a higher value of কি, the steel breaks at a greater value of stress. তো তার মানে এটার জন্য কেমন বলা যায় যে স্টিল ইজ স্ট্রঙ্গার। ঠিক আছে, স্টিলটা কি স্ট্রঙ্গার না? স্টিলটা স্ট্রঙ্গার কেন? বিকজ সে বেশি ফোর্সে যে ইভেন্চুয়ালি ভাঙে, আর নিকেলটাকে ভাঙতে কি লাগে, কম স্ট্রেসে সে ভেঙে যায় নাকি? জি ভাইয়া। It breaks at a higher value of stress or breaking stress হলো হাই, এটা বললেই হয়। দেন কাজটা কি, নিকেল এন্ড টাইটানিয়াম তারা কি করতেছে, লার্জ একটা প্লাস্টিক ডিফরমেশন শো করতেছে না এই জায়গায়। প্লাস্টিক ডিফরমেশনের রিজিয়নটা হলো নিকেল এন্ড টাইটানিয়ামের জন্য বড়, স্টেইনলেস স্টিলের জন্য কি প্লাস্টিক ডিফরমেশনের রিজিয়নটা ছোট, তাই না? তো এমন বলতে পারো যে নিকেল এন্ড টাইটানিয়াম ইজ প্লাস্টিক, কেন? বিকজ তার অনেক লম্বা কি করতেছে, আর নিকেল এন্ড টাইটানিয়ামকে ডাকটাইল বলতে পারো, যে তারা কি করতেছে অনেক বড় একটা প্লাস্টিক ডিফরমেশন শো করতেছে আন্ডার টেনশন ফোর্স, তাই না? দেন আর কি বলা যায়? এরপরে বলা যায় ইলাস্টিক লিমিটের কথা, যে ওর ইলাস্টিক লিমিটের ভ্যালু হায়ার স্ট্রেসে, ওর ইলাস্টিক লিমিটের ভ্যালু লোয়ার স্ট্রেসে, এমন বলতে পারো। এরপর আর কি বলা যায়? এরপরে তো মোরালেস আমাদের হয়ে গেছে। মার্কসিনে কি কি লেখা লামিয়া? তুমি যেগুলো বলছো ওইগুলাই লেখা। আচ্ছা, আরো কয়েকটা এক্সট্রা পয়েন্ট তো থাকে নরমালি মার্কসিনে। ও আচ্ছা, ইলাস্টিক লিমিট আছে, পরে ডাকটাইলেরটা ছিল। হ্যাঁ, এরপরে কত ফোর্সে কত স্ট্রেসে ভাঙতেছে ওই জিনিসটা থাকে। দেন আর কি থাকবে? দেন এখানের মধ্যে এরকম কোন কমেন্ট থাকতে পারে যে একটা
ইনিশিয়ালি হুক স্লো ওবে করে আর একটা কখনো হুক স্লো ওবে করে না, এমন কিছু এটা হতে ছিল পারে। না, ভাবছিলাম এটা দিব, পরে দেখি যে নাই। দেন এরিয়া আন্ডার দ্য গ্রাফ, যে কতটুকু এনার্জিতে ভাঙে, এমন টাইপের। তো অনেকগুলা জিনিস নিয়ে কমেন্ট করা যায়, বুঝছো লামিয়া? মার্কস স্কিম চেক করছিলা? তো মার্কস স্কিমের ওখানে থেকে এগুলা দেখলে পরে বুঝতে পারার কথা এখন। জি ভাইয়া। আচ্ছা, এরপরে ফাইনালি নাম্বার 3 কি বলে, লাস্টের এই কোয়েশ্চেনটা, যে সাজেস্ট হাউ দ্য টাইপ অফ ওয়্যার দ্য অর্থোডন্টিস্ট uses depends on the individual patient. এক একজনের দাঁতের স্ট্রাকচার তো এক এক রকম, এক একজনের দাঁত ইকুয়াল অ্যামাউন্ট অফ উঁচা না, তাই না? কতজনের দাঁত একটু বেশি উঁচা, কতজনের দাঁত একটু কম উঁচা। তো তাহলে ওগুলোর জন্য কি দেখতে হবে? অর্থোডন্টিস্টের তার একটা চিন্তা ভাবনা করা লাগবে। আচ্ছা, এই পেশেন্টের দাঁতটা বেশি উঁচা, তো তাহলে তার এত ইয়ার এত ফোর্স তার এক্সপিরিয়েন্স করতে হবে। তো তখন কি করতে হবে? এখানে যেন ওই ম্যাটেরিয়ালটা কি না হয়, ভেঙে না যায়, বা ম্যাটেরিয়ালটা যেন আপনা আপনি প্লাস্টিক ডিফরমেশন না আন্ডারগো করে। তো এখন এটার জন্য কি করে, তার কয়েকটা এরকম ক্রাইটেরিয়া চিন্তা ভাবনা করা লাগে, বুঝতে পারছো? আবার স্টেইনলেস স্টিল কি, স্টেইনলেস স্টিল হলো অনেক বেশি স্টিফ। তো তখন কি হবে, দাঁতে যদি বেশি টাইট হয়ে লেগে থাকে তো তখন ব্যথা পাইতে পারে। এমনও কয়টা ক্রাইটেরিয়া থাকতে পারে। কি কি জিনিস লেখা আছে বলো তো মার্কস স্কিমে, ওগুলো বুঝাই দিতেছে। Steel would be used for teeth that are difficult to move. বিকজ ডিফিকাল্ট টু মুভ কেন, ওগুলা বেশি উঁচা হয়ে আছে, তো তাহলে তাদেরকে বেশি ফোর্স এক্সার্ট করতে হবে। তো এমন একটা ম্যাটেরিয়াল ইউজ করব যে বেশি ফোর্সেও যেন না ভাঙে, তো এর জন্য তখন স্টিল ইউজ করব। ইয়েস, এরপরে Nickel titanium would be used if the teeth have to move large distances. এই পয়েন্টটা বুঝি নাই। এই যে দেখো, সে অনেক লম্বা একটা প্লাস্টিক ডিফরমেশন শো করে না, তো একজন মানুষের দাঁত যদি কি থাকে, অনেক বেশি উঁচা থাকে, তো আমরা তো জোর করে দাঁত এমন যদি হইতো যে অর্থোডন্টিস্টের কাছে গেছে, দাঁত অনেক উঁচা, তো অর্থোডন্টিস্ট একটা হাতুড়ি নিয়ে বসছে, হাতুড়ি দিয়ে দাঁতের মধ্যে বাইরেতেছে দেন দাঁতগুলো সোজা বানিয়ে দিচ্ছে, এমন করবে? একবারে বেশি বেশি ফোর্স এক্সার্ট করে তো লাভ নাই, ব্যথা পাবে। তো তার কি করা লাগবে, লং একটা টাইম ধরে, অনেকজনের 10 বছরও লাগায় রাখে ব্রেসেস, অনেকজনের 15 বছর লাগায় রাখে। তো এটা রিজনটা কি? রিজনটা হলো এরকম যে তাহলে যেন তাদের দাঁতটা কি করতে পারে, অনেক লম্বা একটা টাইম ধরে যেন আস্তে 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 অল্প ফোর্স পেয়ে পেয়ে যেন কি করতে পারে, ইভেনচুয়ালি সোজা হইতে পারে, বুঝছো? তো দেখো, এত লম্বা একটা টাইম ধরে সে কি করতেছে, না ভেঙে ডিফর্ম হইতেছে। তো তার মানে কি, এর জন্য আমাদের নিকেলটা বেটার, বিকজ ইট শোস কি লার্জ প্লাস্টিক ডিফরমেশন, বুঝছো? যে অনেক লম্বা টাইম ধরে যদি কারো পরে থাকতে হয় ওই ইয়েটা, ব্রেসেসটা, এর জন্য এটার জন্য কি লাগবে, নিকেল টাইটেনিয়ামের এটা ইউজ করা বেটার একটা চয়েস হবে, বুঝতে পারছো? বুঝিবে। আর এখানে তোমাদের আসলে একটা জিনিস সিলেবাসে নাই, একটা জিনিসকে বলা হয় ক্রিপ। ঠিক আছে, ক্রিপ মানে ওই ক্রিপি, ওই ক্রিপ না। ঠিক আছে, ক্রিপটা কি, অল্প একটা ফোর্স, হ্যাঁ, অল্প একটা ফোর্স তুমি যদি অনেক লম্বা টাইম ধরে কন্টিনিউড রাখো, তো তখন দেখবা কিন্তু ম্যাটেরিয়ালের মধ্যে পার্মানেন্ট একটা চেঞ্জ আসে। লাইক এরকম, যে মনে করো তুমি কি করছো, তুমি একটা পানির বোতল, খালি একটা পানির বোতল জাস্ট হাতে এরকম ধরে আছো, 1 সেকেন্ড ধরে থাকো, 1 মিনিট ধরে থাকো, 10 মিনিট ধরে থাকো, প্রবলেম হবে না। কিন্তু এই ওয়েট, এই পানির এই যে পানির গ্লাস বা পানির বোতল, তার ওয়েট তো তোমার কাছে যাই আসে না, এত কম ওয়েট। কিন্তু স্টিল তুমি যদি এটাকে লম্বা টাইম ধরে ধরে রাখো, ইভেনচুয়ালি তোমার হাত কি করবে, ব্যথা করবে না? তো ওই জিনিসটা কি, এইটাই হলো আমাদের ক্রিপ, যে অল্প একটা ফোর্স অনেক লম্বা টাইম ধরে যখন কাজ করবে, ইম্পালস ফোর্সও না, ইম্পালস ইকুয়াল টু কি, ফোর্স ইনটু চেঞ্জ ইন টাইম। তো ফোর্স খুবই কম, কিন্তু অনেক লম্বা টাইম ধরে যদি এটা কাজ করে, ইভেনচুয়ালি কি হবে, দেয়ার উইল বি আ সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন মোমেন্টাম, বুঝছো? তো তখন ওখানে মধ্যে একটা বড় কি আসবে, চেঞ্জ আসবে। তো অমন টাইপের ব্যাপারটা হলো, আইডিয়া হলো ক্রিপের। ঠিক আছে, তো এই জিনিসটার জন্য নিকেল টাইটেনিয়াম একটা কি বলছে, অনেক লম্বা টাইম ধরে যদি এরকম ইউজ করা লাগে,
তো তখন ওইটার জন্য আমাদের নিকেল টাইটেনিয়াম ইউজ করতে হবে। বুঝতে পারছো? এরপর আর কি কি লেখা? নাবিল, লামিয়া, এরপর আর কি কি পয়েন্ট লেখা? ওই যে ইলাস্টিক লিমিটের কথা বলছে, যে নিকেল প্লাটিনাম হ্যাজ গ্রেটার স্ট্রেন এট দ্য ইলাস্টিক লিমিট, পরে আছে স্টিল অ্যাপ্লাইজ গ্রেটার স্ট্রেস এট দ্য ইলাস্টিক লিমিট। যে এখানের মধ্যে ইলাস্টিক লিমিটের এখানের মধ্যে স্ট্রেসের ভ্যালুটা বেশি, আর এখানে তার স্ট্রেইনের ভ্যালুটা বেশি, যে অল্প ফোর্সে বেশি, অল্প স্ট্রেসে বেশি স্ট্রেইন দেখাইতেছে এরকম। একটা কাজ করো, মার্ক স্কিমের একটা স্ক্রিনশট দাও, ওখানে থেকে বলে দিতেছে। ওকে, সো তাহলে দেখি। So steel would be used for teeth that are difficult to move, or steel would be used if a greater force is required. যে বেশি ফোর্স এক্সার্ট করতে হইলে দাঁতের উপরে তখন স্টিল ইউজ করব। Nickel titanium would be used if the teeth is to be moved for large distances, because অনেক লম্বা একটা স্ট্রেন দেখাচ্ছে এর জন্য। এরপরে কি, স্টিল অ্যাপ্লাইস আ গ্রেটার স্ট্রেস এট দ্য ইলাস্টিক লিমিট। তো এটা জাস্টিফিকেশন দেখাইছে যে বেশি ফোর্স এক্সার্ট করার জন্য কেন আমরা স্টিল ইউজ করব, আর লার্জ ডিস্টেন্স মুভ করার জন্য কেন নিকেল বা টাইটানিয়াম ইউজ করব। বুঝতে পারছো? তো রিজনিং আমাদের দুইটাই। ওকে, বাকি দুইটা হলো জাস্টিফিকেশন, যে বাকি একটা পয়েন্ট। ঠিক আছে নাবিল? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এরপরে আর কোনো প্রবলেম আছে সাইমা? গুগল অনেক ক্লাসরুম আছে, তোমাকে পরে বলবো রে, আমার মাথায় এখন কাজ করতেছে না। পরে কখন বলবা? আমার তো কালকে বাসায় গেস্ট আসবে, তখন তো আমি বিজি থাকবো, এর জন্য এখন এই বসে বসে শেষ করাইতেছি। রাত্রে বলবে, রাত্রে। আচ্ছা ঠিক আছে, বললো। ওকে, কারো যদি এর পরেও আর কোনো প্রবলেম থাকে তো ওগুলার স্ক্রিনশট পাঠাইলে আমি ওগুলা জিনিস এক্সপ্লেন করে দিব। ঠিক আছে, তো এখন আমরা ক্লাস এখানে শেষ করি। আর এক্সামটা ক্লাসরুমে দিবা ডিরেক্টলি, ক্লাসরুমে এরকম কোশ্চেন দেওয়া হবে, দেন ওখানে থেকে টাইমের পরে সাবমিট করে দিবা। জুমে জয়েন ওটা করতে পারো, ওই টাইমে A2 ব্যাচেরও পরীক্ষা আছে, ও লেভেলস ব্যাচেরও পরীক্ষা আছে, সব অক্টোবর ব্যাচের পরীক্ষা একই টাইমে, ফ্রাইডে 7টায়। ওকে, তুমি ঢুকতে হবে না ওটা ঢুকা কম্পালসারি না, কিন্তু আলহামদুলিল্লাহ। যদি কোনো প্রবলেম থাকে, কোশ্চেন থাকে, তো তাহলে ঢুকে ডিরেক্টলি জিজ্ঞাসা করতে পারো। যে টেক্সটে কোশ্চেন লিখতে তো প্রবলেম, তো এটার জন্য জুমে ঢুকে ডিরেক্টলি কোশ্চেন ওয়েট, জিজ্ঞাসা এটা কি করলে। খাতায় লিখবো না নাকি ওই যে টাইপ করতে হবে আগের বারের মতো? খাতায় খাতায়। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, তো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।